हेलो एवरीवन, क्लियरली ऑडिबल एंड विजिबल किना एकटू जानियो, क्लियरली देखा एवं शोना जाच्छे किना एकटू जानियो। प्लिज कमेंट करो, ना हले आमी बुझतेई पारबो ना, एतो कमेंटेर समस्या कि बोलबो। हेलो शिउली 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 की शिउली दी की माने जे एर लाइव करो तुमी कि से ओई कि बोलो ओटाके तोमार जुएलारि लाइव करो सेई शिउली दी की एकटू जानियो। हेलो ममिता, हेलो विष्णुप्रिया, गुड आफ्टरनुन। हेलो 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 सबाइके बोलबो जल्दी जल्दी जয়েন करो। बोलेছিলাম 3टे आसबो बाट आई एम लेट। এই জাস্ট খেয়ে উঠলাম, উঠেই আমি দৌড়েছি লাইভে। একটু ঝটপট ঝটপট জয়েন করতে থাকো। খুব মিষ্টি লাগছে তোমাকে, থ্যাংক ইউ। চলো সবাই জয়েন করো, আমি একদম শান্তিতে বসে যাই, বসে ধীরে সুস্থে পুরো লাইভটাকে করব। হ্যালো পৌশালী, ডিভাইন ব্লেসিংস। আচ্ছা সবাইকে বলবো লাইভটাকে একটু শেয়ার করে দিও, এটা হলো প্রথম কথা। তো তোমাদের বলেছিলাম যে শিবরাত্রি নিয়ে যদি কারোর কোনো ডাউট থাকে বা কিছু প্রশ্ন থাকে সেগুলো লিখতে। প্রচুর প্রশ্ন আমি পেয়েছি, সেটার ওপর বেস করে আমি কিছু প্রশ্নের উত্তর আজকে আমি লাইভে দেব, সেগুলোকে আমি 1 বাই 1 বলবো এবং তাছাড়াও বেশ কিছু রিমেডিয়াল পার্টও আজকে লাইভে থাকবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন যেটা ছিল যে বাড়িতে শিব পুজো কীভাবে করা উচিত, প্রথম প্রশ্ন ছিল, আমি যেটা সব থেকে ম্যাক্সিমাম দেখেছি যে ঘরে আমরা কিভাবে শিব পুজো করব, কি নিয়ম থাকা উচিত, কি প্রসেস আমরা মেনটেন করব, এটা মেজর প্রশ্ন ছিল। তো আমি প্রথমে সেই প্রশ্নটাকে কভার করব যে যদি তুমি বাড়িতে পুজো করবে তাহলে তুমি কিভাবে পুজো করতে পারবে বা কি মেনটেন করা উচিত সেটার উপরে প্রথম কভার থাকবে, ঠিক আছে? সেকেন্ড জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে 4 প্রহরের 4টে পুজো, তোমরা একজন না আই থিঙ্ক 3-4 জন জিজ্ঞেস করেছো যে 4 প্রহরে 4 বার যে পুজোর বিধি, সেই বিধিটা কি রয়েছে, ঠিক আছে? সেটা বলে দেব। তার সঙ্গে সঙ্গে অনেকে রিলেশনশিপ নিয়ে, অনেকে হেলথ নিয়ে ছোট 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 কিছু রিমেডিস শেয়ার করতে বলেছো, তো সেটাও শেয়ার করে দেবো। আজকে বেসিক্যালি এখানটাই রাখবো, যদি তারপরেও টাইম হয় মানে লাইভটাতে মানে সময়টা যদি হয়ে যায় তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রত্যেক রাশি অনুযায়ী কীভাবে ভগবান শিবশম্ভুর পুজো করা উচিত সেটা গাইড করে দেবো। হ্যালো মৈত্রী, চলে এসেছি, ভালো করেছো। তো সবাই জয়েন হতে থাক, ঠিক আছে? কাইন্ডলি একটুখানি অ্যাডমিন প্যানেলকে একটু ট্যাগ করে দিও, ঠিক আছে? ওরা হয়তো নেই অ্যাডমিন প্যানেল, আমার দেরি হয়ে গেল, দেরি হয়নি, আমি নিজে দেরি করে এসেছি, তুমি একদম পারফেক্ট টাইমে এসেছো, ঠিক আছে? সো যেটা বলছিলাম সেটা হলো যে শিবশম্ভুর পুজো আগের দিন লাইভে আমি বলে দিয়েছি, পুজোর টাইম আগের দিন লাইভে আমার সবটা ক্লিয়ারলি মেনশন করা আছে। কাইন্ডলি গো থ্রু দ্যাট লাইভ সো দ্যাট 4 প্রহরের পুজো কোন সময় ভালো হবে সেটা বলা আছে। তাছাড়া যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে পুজোর যে কোন টাইমটা ব্রত শেষ হওয়ার টাইম, পুজোর মধ্যে বেস্ট টাইম কোনটা, সব কিন্তু ওইখানে বলা আছে। তো ওইটা আজকে আর রিপিট করব না, আজকে যেটা বলবো যে শিবরাত্রির পুজোর বিধিটা কি থাকা উচিত। তো প্রথমেই তোমরা 2 রকমভাবে পুজো করতে পারো, এক হচ্ছে কলস স্থাপন করে পুজো করতে পারো, আর একটা হচ্ছে ডাইরেক্ট শিবলিঙ্গে পুজো করতে পারো। নাও কলস স্থাপন করে পুজো কারা করবে বা কেন করা উচিত, কলস স্থাপন করেই আমার সাজেশন থাকবে পুজো করা উচিত, কারণ ম্যাক্সিমাম বাড়িতে যে শিব রয়েছে, শিবশম্ভু থাকেন বা যে শিবের পুজো হয় আমাদের বাড়িতে, সেটা কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা থাকে না। তো তোমার যদি বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করা আছে, মানে তুমি যে শিবশম্ভুটাকে পুজো করছো তার প্রাণ প্রতিষ্ঠা যদি করা থাকে তাহলে কলস্থাপনের দরকার নেই, ডাইরেক্ট সেই শিবশম্ভুর পুজো করবে। আর যদি সেটা না থাকে তাহলে শিবশম্ভুর মূর্তি যদি থাকে মূর্তি, যদি ফটো থাকে ফটো, যদি শিবলিঙ্গম থাকে শিবলিঙ্গম, এবং তার সঙ্গে হচ্ছে তোমরা অবশ্যই পুজো করবে কলস স্থাপন করে। তো দুটো একসঙ্গে করবে। যাদের বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করা আছে তারা ডাইরেক্ট পুজো করবে, তাদের কলস স্থাপনের আর নতুন করে কোনো দরকার নেই। কিন্তু যদি এরকম কোনো মানুষ থেকে থাকে, ঠিক আছে, যে সেই মানুষটার বাড়িতে, যেমন আমাদের এই বাড়িতেই শিবশম্ভু প্রাণ প্রতিষ্ঠা করা নেই,
তো সেই জন্য কি হবে, যখন আমি এখানে পুজো করব তখন শিবশম্ভুর শিবলিঙ্গমের এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে পুজো করতে হবে ঘটস্থাপন করে, কলস স্থাপন করে, তবেই সেটা সব থেকে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। অবশ্যই এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সবার বাড়ির নিয়মও কিছুটা আলাদা থাকে। আমি যেটা বলছি এটা শাস্ত্রমত যেটা বলছে, ঠিক আছে, আমি যে শাস্ত্রমতটা মানি, মেনে চলি, যে বৈদিক পঞ্চাঙ্গটা আমি মেনে চলি, ঠিক আছে, যে সেইটার ওপর বেস করে আমি বলছি। তো যদি তোমাদের বাড়ির নিয়ম কিছু আলাদা থাকে, ইউ শুড প্রসিড উইথ দ্যাট রিচুয়ালস, বিকজ আমি এটা প্রচুর বাড়িতে দেখেছি যে প্রচুর বাড়িতে নিয়ম বা রীতিনীতি একটু ডিফারেন্ট হয়। তো তোমাদের বাড়িতে যদি সেরকম কোনো কালচার থেকে থাকে যেখানে তোমাদের বাড়ির শিবের পুজোর কিছু আলাদা সিস্টেম রয়েছে, তোমরা সেই নীতিটাকে মেনে চলবে, এটা আমি বলছি, যেটা এটা সবার জন্য, সুতরাং সেটা মাথায় রাখবে না। অনেকে প্রশ্ন করে, আচ্ছা আমি জানবো কি করে যে আমার বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করা দেবতা আছে কি নেই? প্রাণ প্রতিষ্ঠা করা দেবতা থাকলে প্রথম জিনিস যেটা হয় সেটা হচ্ছে একটা সিঙ্গেল ডেও পুজো বন্ধ হবে না। সেটা বাড়িতে যদি কেউ মারাও যায় তখনও কিন্তু পুজো বন্ধ হয় না, ঠিক আছে? সো প্রাণ প্রতিষ্ঠা করা শিবের, প্রাণ প্রতিষ্ঠা করা ঠাকুরের কোনোদিন ভোগ বন্ধ হবে না, কোনোদিন পুজো বন্ধ হবে না। যদি বাড়িতে কোনো মানুষ মারা যায়, বাচ্চা নতুন জন্ম হয়, মানে যেটাকে বলা হয় শুভ অশৌচ, সদ্য অশৌচ, তখনও কিন্তু ঠাকুরের পুজো হয়। তারা নিজেরা করতে পারবে না, অন্য কোনো ফ্যামিলিকে এনে পুজোর রীতিনীতি করিয়ে পুজো করাতে হয়, যেটা আমার দেশের বাড়িতে আছে, সেইটাকে বলা হয় প্রাণ প্রতিষ্ঠা। তো সেই প্রাণ প্রতিষ্ঠা করা ঠাকুরের কিন্তু একটা সিঙ্গেল ডেও পুজো অফ চলে না, ঠিক আছে? তো যেখানে যেখানে প্রতিষ্ঠিত নেই, যেমন আমি আবার বলছি, আমার এই বাড়িতে শিবশম্ভু যিনি আছেন প্রাণ প্রতিষ্ঠা করা নয়, কারণ হচ্ছে আমরা সবসময় এই বাড়িতে যে থাকি তেমন নয়, এখানে সেখানে যাওয়া হয়, সেক্ষেত্রে প্রাণ প্রতিষ্ঠা করাটা চাপ। কিন্তু আমার দেশের বাড়িতে কি আছে, প্রচুর মেম্বার্স থাকে, কেউ না কেউ ঠিক দায়িত্ব নিয়ে সেই জিনিসটা করে থাকে। তো সেই জন্য ওখানে যে ঠাকুর রয়েছে সেটা বংশগত পরম্পরায়, আমাদের কুলদেবী হচ্ছে মা মঙ্গলচণ্ডী, তো আমাদের বংশগত পরম্পরাতে কিন্তু পুজো হয়ে আসছে, প্রাণ প্রতিষ্ঠা ঠাকুরের হয়ে গেছে, এবং সেটাকে এখন আর নতুন করে ইউ ক্যান চেঞ্জ দ্যাট সিস্টেম, ঠিক আছে? একবার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে কখনোই সেই সিস্টেমকে চেঞ্জ করা যায় না। তো যদি ওরকম প্রাণ প্রতিষ্ঠার ব্যাপার কিছু থেকে থাকে তাহলে যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে কোনো ঘটস্থাপনের দরকার নেই, ডাইরেক্ট পুজো করা যায়। আর যদি এরকম কিছু সিস্টেম থেকে থাকে আমার বাড়ির মতো, এই বাড়ির মতো, ঠিক আছে, তাহলে আমি যেটা বলছি সেই অনুযায়ী প্রসিড করবে। আবারও বলছি, যদি নিজস্ব কোনো রীতিনীতি থাকে, যেটা আমি দেখেছি কালচার অনুযায়ী, মানুষ অনুযায়ী, পরিবেশ অনুযায়ী, জায়গা অনুযায়ী বেশ চেঞ্জ হয়। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের এইখানে মানে বর্ধমানে কি হয় যে ষষ্ঠীতে হচ্ছে আমিষ দিয়ে পুজো হয়, মা ষষ্ঠীর পুজো মানে সেখানে মাছ লাগবে। আবার আমার দেশের বাড়িতে ষষ্ঠী মানে সেখানে একটা পেঁয়াজ রসুনও টাচ হবে না। সো কালচার টু কালচার অনেক বাড়ির রীতিনীতি ডিফারেন্ট হয়, তো সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। যদি কালচার টু কালচার তোমাদের ভ্যারি করে দেন স্কিপ দিস পার্ট, বা যদি তোমার মনে হয় তোমার বাড়ির কালচার যেটা আছে তার পাশাপাশি তুমি এই নিয়মটা মেনে পুজো করবে, সেটাও কিন্তু পুজো করতে পারো, ঠিক আছে? হোপফুলি এটুকুতে ক্লিয়ার। হ্যালো লাবণী, শেয়ার করা যাচ্ছে না, করা যাবে করা যাবে, এবারে হোস্টেলে থেকে পুজো করতে পারো। আমার বাড়িতে রাধারানী গোপীনাথ আছেন, ডেলি 3 কেজি গোবিন্দভোগ চালের ভোগ। ওরে বাবারে আমাদের বৃহস্পতিবার বলছে শিবরাত্রি করতে পারো, যারা তোমার হচ্ছে মেনে চলে, তোমার কি বলে ওটাকে, যারা রাধা গোবিন্দর মানে বৈষ্ণব এটাকে মেনে চলে বেশি, তারা বৃহস্পতিবারই তাদের বাড়িতে বলবেন, ঠিক আছে? এটাও একটা ব্যাপার আছে, সবসময় মাথায় রাখবে। যারা শাক্তটাকে বেশি স্ট্রংলি, যাদের বাড়িতে, যাদের পুরোহিত যারা আছেন তারা মেনটেন করে চলেছেন, যেটা আমার বাড়িতে আছে, বা শিবের পুজো যাদের আছে তারা কিন্তু বুধবার বলবে। আবার যাদের বাড়িতে নারায়ণ, লক্ষ্মী এই ব্যাপারটার ওপরে বেশি স্ট্রংলি ফোকাস করা হয়, যারা হচ্ছে বৈষ্ণব সম্প্রদায় থেকে আসে, তারা কিন্তু বৃহস্পতিবার দিন করবেন। তো সেটাও ঠিক আছে, দুটো দিনই পড়ছে, তোমরা যে দিনটায় কমফোর্টেবল তোমরা সেই দিন প্রসিড করতে পারো, ঠিক আছে? কুম্ভ থেকে আনা মাটির জল কি বাড়িতে রাখা উচিত বা ঘরে ঢোকানো উচিত? একদম উচিত। আমি নিজে কুম্ভে গেছি, ঠিক আছে, আমি শেয়ার করিনি তোমাদের সাথে ফটো, বাট ইয়েস আমি কুম্ভতে গিয়েছি, কুম্ভতে আমি জলে ডুবো দিয়েছি, স্নানও করেছি, অ্যান্ড একদিন ছিলাম, মানে রাত্রে গেছি আর পরের দিন সকালেই আমি ব্যাক করেছি। আমিও জল এনেছি, মাটি এনেছি, বাড়িতে একদম রাখা যায় এবং ভীষণ শুভ, ওটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি কুম্ভের জলকে, মহাকুম্ভের, বিকজ ফর মি এটা হচ্ছে একটা ভীষণ পুণ্য অর্জন করার জায়গা, এটা একটা হোলি ওয়াটার। এইটা দিয়ে এবারে দেখো, ফেসবুক তো এমন একটা জায়গা যে জায়গায় কথা বলতে গেলে মানুষের কোনো
মানে সবাই সবার মত রাখতে পারে, যেটাকে বলা হয় ফ্রিডম অফ স্পিচ। তো সেখানে কেউ বলবে কুম্ভর জল এটা হচ্ছে কি বলবো পাপ ধোয়ার জায়গা, কেউ সবার দৃষ্টিভঙ্গি আলাদা। একদিন কোনো একটা লাইভে আমি বলেছিলাম যে একটা ঘরের মধ্যে যখন কোনো ব্যক্তি ঢোকে, কেউ দেখে ঘরটার মধ্যে কত জিনিস রয়েছে, কেউ দেখে ঘরের মধ্যে কত খেলনা আছে, আবার কেউ দেখে ইস ঘরটাকে ক্লাটার করে রেখে দিয়েছে, আবার কেউ দেখে বাহ ঘরের মধ্যে এনার্জিটা তো একরকম, কেউ আবার দেখে ঘরের রংটা কত সুন্দর, কেউ দেখে ফার্নিচারগুলোর কত দাম। সো প্রত্যেক মানুষের পার্সপেক্টিভ আলাদা, প্রত্যেক মানুষের ভাবনা চিন্তা আলাদা। তো সেক্ষেত্রে কেউ কুম্ভটাকে পছন্দ করে, কেউ করে না, সেটা তার ব্যক্তিগত মতামত, আমার সেখানে খুব বেশি বক্তব্য নেই। তবে এতটুকু বলতে পারি যে কুম্ভের জল আনা ভালো, কুম্ভের জলে স্নান ভালো, কুম্ভের জলকে পবিত্রই মানা হয়, ঠিক আছে। এবারে রেস্ট নিজস্ব ভাবনা চিন্তা, প্লাস একটা ব্যাপার আছে প্রচণ্ড ভিড়ও, ঠিক আছে, সেটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। প্রচণ্ড ভিড়, যার জন্য আমি মানে কোনোভাবেই আমার বাবা মাকে নিয়ে যাওয়ার রিস্কটাও নিতে পারিনি, ঠিক আছে। তো প্রচণ্ড ভিড়ভাড়টাও থাকে ওই সময়, এবং পুরো এই থ্রু আউট প্রত্যেক দিন 2-3 কোটি লোকের সমাগম তো হচ্ছেই, ঠিক আছে, প্রত্যেক দিন 2-3 কোটি মানুষ যাচ্ছে। দ্যাটস ট্রু যে বাচ্চা নিয়ে যাওয়া ইট ইজ রিস্কি, প্রচুর ব্যাপার আছে, যে প্রচুর যারা বয়স্ক মানুষ তাদের আমার মনে হয় দে শুড অ্যাভয়েড, রাদার তাদের বাড়ির কোনো মানুষ এনে যদি তাদের দেয় তারা স্নান করতে পারে। যেমন আমি এনে দিয়েছি, আমার বাড়ির লোক স্নান করে, আমি আমাদের এরকম বড় বড় জারে করে এসেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্নান করেছে, প্লাস কিছুটা জল রেখে দিয়েছি বাড়িতে, যখন কোনো ভালো অসপিশিয়াস ইভেন্ট হবে তখন ওই জলটাকে একটু দেওয়া হবে, ঠিক আছে। মানে অসপিশিয়াস ইভেন্ট মানে কোনো ভালো ধরো শুভ আমার কিছু একটা পারচেস করলাম, তখন ওই জলটাকে স্প্রিঙ্কল করা যেতে পারে। যদি বাড়ি তুমি পারচেস করছো, নতুন বাড়িতে স্প্রিঙ্কল করতে পারো। প্লাস হচ্ছে তুমি যদি নতুন গাড়ি কিনছো, গাড়ির ওপরে একটু স্প্রে করতে পারো, মানে স্প্রিঙ্কল করতে পারো, স্প্রে বলাটা ঠিক না, স্প্রিঙ্কল করতে পারো, তো সেটা করতে পারো। তো সেই পারপাসে আমাদের অল্প রেখে দেওয়া রয়েছে, মাটিও রেখে দেওয়া রয়েছে, সো ইয়েস ইউ ক্যান ইউজ। এবারে ডিপেন্ড করছে পার্সন টু পার্সন, অনেকের খুব বেশি সাইন্টিফিক যারা আছে বা খুব বেশি ব্যাপারটাকে নিয়ে যারা বলছে, তারা বলছে যে না এটা ঠিক না, এটা এই ওটা ওই, বাট ফর মি ইট ইজ ওকে। অ্যান্ড ধর্মও এটাই বলে, গ্রন্থ এটাই বলে যে জল আনা যায়, জল রাখা যায়, মাটি রাখা যায়, ঠিক আছে। এবার প্রত্যেকের পারসেপশন আলাদা, তারা তাদের মতো করে ডিসিশনস নেবে। সাদা শিবলিঙ্গম পুজো করতে পারি ঘরে, শুরু করিনি, তুমি বললে আমি শিবরাত্রিতে শুরু করব। তুমি যখন শুরু করোনি দেন ইউ শুড নট স্টার্ট। শুনেছি কুম্ভের জল বাড়িতে রাখতে নেই, আমি বলে দিলাম এটা যেটা বলার। নাও রেস্ট ইজ আপ টু ইউ। আমার মাকে দিদুন তার আমার ফটো এনে দিয়েছে, অনেকে বলছে ঘরে রাখতে নেই, দ্যাটস ট্রু। যে কোনো উগ্র দেবতা তার উগ্র দেবতা বাড়িতে রাখাটা একটু রিস্কি, রিস্কি ইন দ্যাট সেন্স, নট রিস্কি ওয়ার্ড, আমার মনে হয় আজকে ভুলভাল ওয়ার্ড চুজিং হচ্ছে। রিস্কি ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আচ্ছা আমি একদম অফসাইডে যাচ্ছি, যেটা আমি ঢুকতে চাইছিলাম না, বাট স্টিল আমি এক লাইনে বলি। সেটা হচ্ছে যে কোনো উগ্র দেবতার যখন আমাদের বাড়িতে আসে, তার যে এনার্জি থাকে সেই এনার্জিটা অনেক বেশি হাই থাকে, সেটাকে ব্যালেন্স করার ক্যাপাসিটি আমাদের মতো মানুষের, ছাপোষা মানুষের থাকে না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যদি বাড়িতে মন্দির আলাদা থাকে দেন ইট ইজ ওকে। যদি বাড়িতে এরকম থাকে যে মন্দির আলাদা নেই, সেম বাড়িতে রাখছো, তো অবভিয়াসলি সেম বাড়িতে থাকলে সেই এনার্জিটা খুব বেশি তোমার ওপরে এফেক্ট দেবে। সো এরকম না যে বাড়িতে রাখতে নেই বা কিছু, সেরকম না, বাড়িতে রাখতে পারো, বাট ইন দ্যাট কেস তুমি যেটা করতে পারো তোমার রুমে রেখো না, যে রুমে ঘুমাচ্ছ সেই রুমে রেখো না, ডাইনিং স্পেসটায় রেখো না, একটু অফ সাইড স্পেসে রাখো, যেখানে খুব তাড়াতাড়ি নজর না পড়ে, মানে মায়ের যে ছবিটা সেটার প্রতি নজরটা না পড়ে। আমি নিজেও মা তারার জানো যে আমাদের পুজো হয়, বাট এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই যে মায়ের এনার্জি অনেক হাই, অনেকটা হাই এনার্জি। এবারে প্রত্যেক ছবি, আমি যদি মায়ের কথা ছেড়ে দিয়েও যদি ছবির কনটেক্সটে দেখি, আমি তোমাদেরকে বহুবার এরকম হয়েছে ছবি শেয়ার করেছি, বহুবার এরকম হয়েছে প্রচুর ওয়ালপেপার্স দিয়েছি। ইভেন আমার যত ইসি থাকে, এই যে কাপ যেটা আমি সেল করি তোমরা এখন দেখছো, এটার গায়েও কি রয়েছে, এটার গায়েও তো ছবি রয়েছে। সো প্রত্যেক পিকচার আমাদের সাবকনসিয়াস মাইন্ডে একটা ডিপ লেভেলে ইম্প্যাক্ট দেয়, একটা ডিপ লেভেলে তৈরি করে। সো যে কোনো দেবতা যার এনার্জি অনেক ডিস্ট্রাকটিভ, যার এনার্জি অনেক বিধ্বংস তৈরি করতে পারে, যার এনার্জি অনেক হাই, সেই সমস্ত দেবতার ছবি নিজের ঘরে, নিজের বেডরুমে আমার সাজেশন থাকবে
ইউ শুড নট ইউজ, যেমন হচ্ছে ভগবান শিব শম্ভুর যদি তুমি যদি এখন বিধ্বংসী যেটা আছে সেই ছবি রাখো, তার থেকে আমার মনে হয় শিব পরিবারের ছবি বাড়িতে থাকা ভালো। তার থেকে আমার মনে হয় শিব এবং মাতা পার্বতী একে অপরের গায়ে কাঁধে আছে, মালা বদল হচ্ছে, বিভিন্ন ধরনের ছবি থাকে, যদি ওই ধরনের ছবি রাখা যায় সেটা ভালো। সো সেটা রাখতে পারো, কিন্তু মা তারার তো ওরকম বিভিন্ন ছবি হয় না, মা তারার একটাই ছবি হয়, তো সেক্ষেত্রে বাড়িতে রাখতে পারো, বা ডাইরেক্ট রুমে রেখো না, এটা আমার সাজেশন হবে, ঠিক আছে? আচ্ছা চলো, এবার হয়ে গেল সবটা বলা, হোপফুলি ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে আজকে যেটা প্রথম বলবো সেটা হচ্ছে শিবরাত্রিতে কিভাবে পুজো করতে হবে, ঠিক আছে? সো চলো পুজোটা দিয়ে স্টার্ট করি। তো যারা আমার মতো রয়েছো, যাদের বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করা নেই, তারা অবশ্যই একটা প্রথমে সকালবেলায় না স্নান করে নেবে, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে একটা চৌকি পাতবে, ঠিক আছে? একটা চৌকি পেতে নেবে এরকম পরিষ্কার, চৌকির উপরে একটা সুন্দর লাল কাপড় বিছিয়ে দেবে। একটা চৌকি না ঠাকুরের জন্য সবসময় রেখে দেবে, আমাদের যেমন ঠাকুর ঘরে একটা এইরকম সাইজের একটা চৌকি সবসময় রাখা থাকে, এর থেকে একটু বড়, মানে এটা সবসময় রাখা থাকে, কারণ যে পুজোগুলো হয় যেমন ধনতেরাসের পুজো, তারপরে কুবের দেবতার পুজো, তো অনেক সময় তো কলস স্থাপন হয়, তো তখন যাতে কিনতে না হয়, বারবার রিপিট পারচেস না করতে হয়, ওই জন্য একটা আমাদের এরকম পারচেস করা আছে। তো ওরকম একটা পারচেস তোমরা করে নিও, হোল ইয়ারে তোমরা বারংবার ওটাকে রিপিট ইউজ করতে পারবে। নাও সিম্পলি ওইটাকে পরিষ্কার করে নেবে, পরিষ্কার করে ওর উপরে একটা লাল কাপড়, পরিষ্কার লাল আমাদের পাওয়া যায় দেখবে, বা লাল ভেলভেটের, দোকানে গিয়ে বলবে দশকর্মার দোকানে ওরা দিয়ে দেয়, যদি নাও থাকে ইটস ওকে, কোনো পরিষ্কার একটা কাপড় পেতে দেবে, পেতে তারপরে কি করবে, এক মুঠো চাল, ঠিক আছে? এক মুঠো চাল ওই কাপড়ের ওপরে বসাবে, লাল কাপড়ের ওপরে। চালের উপরে একটি ঘট স্থাপন করবে, ঘট তামার হতে হবে বা পিতলের হতে হবে, যেটার মধ্যে একটা অন্তত হবে, স্টিলটাকে অ্যাভয়েড করবে, যদি কিছু না থাকে স্টিল দিতে পারো, অসুবিধা নেই, বাট যদি পসিবল হয় আইদার তামা না হলে পিতল। নাও তুমি ঘটিটাকে বসালে, ঘটির গায়েতে সিঁদুর দিয়ে মানে সামনের দিকে সুন্দর করে স্বাস্তিক চিহ্ন ড্র করে দেবে। ঘটির মধ্যে গঙ্গা জল দেবে, গঙ্গা জল যদি বাড়িতে না থাকে অ্যাভেলেবেল, দেন মুন ওয়াটার তোমাদের বানানো থাকে, মুন ওয়াটার তোমরা ওর মধ্যে দিতে পারো, দিয়ে দিলে জলের মধ্যে, জলটা ঘটির মধ্যে ঢেলে দিলে, না ওর মধ্যে কি দেবে, ফুল বেলপাতা, ওর ভিতরে ফুল বেলপাতা, সুপারি, 1 টাকার কয়েন, অল্প একটু চাল দিয়ে দিলে, অল্প অল্প করে যেগুলো বললাম, ঠিক আছে? একটু লবঙ্গ দিতে পারো, দিয়ে তার ওপরে কি করবে, মানে ওইটা হয়ে গেল, তার উপরে একটা হচ্ছে যে আমাদের আম পাতা হয় না, আম পাতার যে শাখাটা হয়, ঠিক আছে? তো ওইটা একটা ওর মধ্যে বসাবে। বসানোর পর, বসানো হয়ে গেল, তার উপরে একটা নারকেলকে কাপড় জড়িয়ে নারকেলটা রাখবে। এবার সাপোজ তোমার কাছে নারকেল নেই, বা তুমি এমন কান্ট্রিতে থাকো, যেমন আমি এটা প্রচুর ক্ষেত্রে আমি বারবার বলি, যারা আউটে থাকো, মানে আউট অফ ইন্ডিয়া, অন্য যে কোনো কান্ট্রিতে, তাদের পক্ষে নারকেল পাওয়াটা একটু ডিফিকাল্ট, তো সেক্ষেত্রে তারা কি করতে পারো, বা চৌকি পাওয়া ডিফিকাল্ট, একটা পরিষ্কার জায়গার ওপরেই, চৌকি না পেতে মানে মেঝের ওপরেই একটা কাপড় পেতে তারপর বসাবে, এবং ঠাকুরের কাছে তোমার ভক্তি ভাবটাকে রাখবে। আর যদি এরকম থাকে যে তুমি যেখানে আছো সেখানে নারকেল পাওয়া যাবে না, তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে ওই এটা রয়েছে, কি বলো ওটাকে, যেটা আমরা বসাচ্ছি, যে এটা তোমার আম্রপল্লব যেটাকে বলে, আম্রপল্লবের ওপরে তো আমরা নারকেল বসাচ্ছিলাম, তো আম্রপল্লবের উপরে একটা প্লেন প্লেট রাখবে, প্লেটের উপরে একটু চাল রাখবে, চালের উপরে একটা প্রদীপ বসিয়ে দেবে, প্রদীপটা জ্বালবে, ঠিক আছে? তো যারা এরকম আছো যে নারকেল ইউজ করবে, তারা আম্রপল্লবের উপরেই নারকেলটা জড়িয়ে, ঠিক আছে, রেখে দিলে। আর যারা এরকম আছো যে নারকেল পাচ্ছ না, তারা কি করবে, তার উপরে একটা প্লেট রাখবে, প্লেটের উপরে একটু চাল দেবে, চালের উপরে, চাল যখনই বলছি অখণ্ডিত আতপ চাল হতে হবে, সো চাল দেবে, চাল দিয়ে তার উপরে তুমি ওই এটাকে প্রদীপটাকে বসিয়ে দেবে, একটা প্রদীপ, তেলের প্রদীপ দিতে পারো, চামেলির দিতে পারো, ঘিয়ের দিতে পারো, কমপ্লিটলি আপ টু ইউ, মানে মাস্টার্ড অয়েল হতে পারে, কোনো ব্যাপার না, একটা প্রদীপ দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দেবে। সো এইটা হলো। তার পাশে একটা ফটো ফ্রেম ঠাকুরের রাখতে পারো, যদি ফটো ফ্রেম না থাকে তাহলে ঘরটাকেই ভগবানের স্বরূপ ভেবে তুমি পুজো করবে। যদি ফটো ফ্রেম বাড়িতে নেই, যেমন আমার বাড়িতেই ফটো ফ্রেমের থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে ভগবান শিবশম্ভুর লিঙ্গ স্বরূপ পুজোটা বেশি হয়, ঠিক আছে? যেমন ক্রিস্টালের রয়েছে, পারদের রয়েছে, তো এবারে নেক্সট কি আমি সেগুলোকে সামনে রেখে দেবো। একের বেশি থাকলে একের বেশি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যখনই শিবরাত্রির পুজো করবে অলওয়েজ রিমেম্বার যে
যে কোনো পুজোতে, নট অনলি শিবরাত্রির পুজো, ভগবান শ্রী গণেশের পুজোটা ফার্স্ট হবে, তারপরে আমরা শিবের পুজোতে যাব। তো ভগবান গণেশজিকেও ওখানে বসাতে পারো, যদি ছোট্ট গণেশ থাকে, যেমন আমার বাড়িতে আছে গ্রিন গান্নু আছে, ছোট্ট পাড়া, খুব কিউট পাড়া, তো রাখতে পারো। রেখে দিলে সিম্পল হয়ে গেল। এবার কি করবে, যদি শিবের পিকচার থাকে তাহলে পিকচারটাকে একটুখানি জল ছিটিয়ে ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দেবে। যদি শিবলিঙ্গম হয়, শিবলিঙ্গমের মাথায় জল দেবে, ভালো করে জল দিয়ে ভালো করে গাটা মুছিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট কি, এই যে যখন গা মানে দিচ্ছ একে একে এইভাবে যে দিচ্ছ, এই প্রসেসটা আবার লাস্টে তোমরা করতে পারো, ঠিক আছে। মানে এটা তো শুরুর দিকের প্রসেস হলো, আবার লাস্টে তোমরা এটাকে ভালো করে করতে পারো। তো এবার কি করবে, শিবলিঙ্গমটাকে ভালো করে জল দিয়ে দিলে, মুছিয়ে দিলে, ঠিক আছে। তারপর কি করবে, সামনে একটা ধূপ জ্বালবে, একটা প্রদীপ জ্বালবে, ঠিক আছে। মা আছেন, মা শিব পার্বতীর সম্পর্ক যেরকম মধুর সম্পর্ক, ওনাদের বিবাহের দিন তোমরা চাইলে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে খুব সিম্পল জিনিস, মায়ের জন্য 16 সিঙ্গার ওখানে দিতে পারো। মানে হচ্ছে 16 সিঙ্গার যদি নাও থাকে, অ্যাটলিস্ট তোমার কাছে যা যা অ্যাভেলেবেল আছে, চুড়ি, টিপ, কানে, সিঁদুর, আলতা, কাপড় যেটা রয়েছে, তো তুমি সেটা মাকে দিতে পারো, মায়ের চরণে, মায়ের ওই জায়গাতে মাকে সমর্পণ করবে ওটা, ঠিক আছে। রেখে দিলে, রেখে দেওয়া হয়ে গেল। তারপরে কি করবে, পঞ্চামৃত দিয়ে 1 by 1 ভগবান শিবলিঙ্গমের মাথায় জল দেবে। সো প্রথমে গণেশজিকে স্মরণ করলে, স্মরণ করা হয়ে গেল, শিবশম্ভুকে জল দিয়ে স্নান করিয়ে নিলে, করিয়ে একটু মুছিয়ে দিলে, মুছিয়ে রাখলে। মা পার্বতীকে তুমি সামনে 16 সিঙ্গার দিলে, বা 16 সিঙ্গার না হলেও যা যা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে দিলে। এবার ভগবান শিবের সামনে কি করলে, একটা প্রদীপ, একটা ধূপ, এগুলো ভালো করে জ্বাললে, একটু আতর দিলে, একটু ভস্য ওনার গায়ে দিয়ে দিলে, অল্প একটু ভস্য কিনে নিয়ে আসবে, ভস্য ওনাকে দিলে। যদি না থাকে দেন স্কিপ, ভস্য ম্যান্ডেটরি এরকম নয়। ভগবান শিবের পুজো একমাত্র পুজো যে পুজোটার আচার অনুষ্ঠান বিধির বাধ্যবাধকতা কম, এবং সেই জন্যই ভগবান শিবশম্ভুকে আশুতোষ বলেন, যিনি অল্পেতে সন্তুষ্ট, ঠিক আছে। এবং তার থেকেও বড় জিনিস, যেটা ভগবান শিবশম্ভুর পুজোই একমাত্র পুজো যেখানে মানস পূজার সব থেকে বেশি বড় রেজাল্ট পাওয়া যায়। সাপোজ তোমার কাছে কিছু নেই, তুমি অফিসে আছো, তুমি সিম্পলি চোখ বন্ধ করে তুমি যদি ফিল করো তুমি পুজো করছো, এবং তোমার যদি থট প্রসেস সেটা থাকে এবং ভিতর থেকে ভক্তি পূর্ণ থাকে, মানস পুজোতেও সম রেজাল্ট পাওয়া যায় ভগবান শিবশম্ভুর পুজোতে। বাকি পুজোতে কিন্তু অনেক আচার অনুষ্ঠান, অনেক নিয়ম কানুনের বিধিবিধান আছে। যেমন কালকেই আমি PLR এর কনসালটেশন দিচ্ছিলাম রাত্রিবেলায়, তো একজন আমাকে বলছে কনসালটেশনে যে আমি দীক্ষা নিতে চাই, আমি বুঝতে পারছি না আমি কি দীক্ষা নেব। তো আমি যখন জিজ্ঞাসা করলাম তখন ভগবান শ্রীকৃষ্ণ, দুর্গা মা এনাদের বলছিলেন। আমি বললাম ঠান্ডা মাথায় ভেবে, ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা ইজ নট দ্যাট মাচ ইজি, ঠিক আছে। সো অনেক নিয়ম, অনেক আচার অনুষ্ঠান রয়েছে। ইফ ইউ আর ওকে উইথ দ্যাট দেন ইউ শুড প্রসিড, ঠিক আছে। কারণ আমার মনে হয় আমি যে কোনো জিনিস নিলাম, এটা তো একদিনের জিনিস নয় যে আমি একটা দীক্ষা নিলাম, একদিন করলাম, 10 দিন করলাম, কাল ভাল লাগলো না ছেড়ে দিলাম, সেটা তো নয়। হোল লাইফ লাইন আমি সেই জায়গায় নিজেকে দাস বলছি তার, তো সেইখানে যেন কোনো ত্রুটি না হয়। তো সেরকমই ভগবান শিবশম্ভুর যে পুজো, সেখানে কিন্তু আচার অনুষ্ঠানের বিধিবিধানটা কম, যেটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পুজোতেও কিছুটা আছে, বা অন্যান্য দেবদেবীর পুজোতে রয়েছে, কিন্তু ভগবান শিবশম্ভু খুব অল্পতে সন্তুষ্ট হন। এবং সব থেকে এখনো অবধি যদি কোনো ভগবানের মানস পূজাতে, সব থেকে আমাদের শাস্ত্র বলছে যে মানস পূজাতে সব থেকে বেশি রেজাল্ট পাওয়া যায়, সেটা কিন্তু ভগবান শিবশম্ভুর। সো ইয়েস, এনার পুজোতে মানে ওরকম ভাববে না যে আমার কাছে ভস্য নেই তো আমি আমার পুজো বোধহয় ইনকমপ্লিট থাকলো, একদম না, ঠিক আছে। নেক্সট জিনিস কি করতে হবে, নেক্সট জিনিস হচ্ছে ভগবান শিবশম্ভুকে একটু চন্দনের টিকা পরালে। যদি তুমি পুরো শিব পরিবারের ছবি রেখেছো তাহলে গণেশজিকে, কার্তিকজিকে তুমি একটু টিকা পরালে। মা পার্বতীকে সিঁদুরের টিপ পরাবে যদি গণেশ মানে পুরো পরিবারে শিব পরিবারের ছবি থাকে। নেক্সট জিনিস কি করতে হবে, নেক্সট জিনিস হচ্ছে ভোগ, ওখানে ভোগ অর্পণ করবে, পঞ্চামৃত দিয়ে তারপরে স্নান করাবে, ঠিক আছে। পঞ্চামৃতের মধ্যে কি কি পড়ে আগের দিন আমি বলে রেখেছি, সেই পঞ্চামৃত দিয়ে 1 by 1 স্নান করাতে থাকবে ভগবান শিবশম্ভুকে। তারপরে রেখে দেওয়ার পরে আচ্ছা, আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলেছি, ভগবান শিবশম্ভুকে আমাদের যে সবজি থাকে সেই সবজি সবসময় দেওয়া উচিত, এবং এটা এবছর বলে এটা আমি প্রতি বছর বলি, এবং প্রচুর মানুষ উপকারও পেয়েছে এটাতে। সো অনেকের প্রশ্ন থাকে যে আমার বাড়ির শিবশম্ভু ছোট, তো আমি কিভাবে সেই এতে মানে সেই
শিবলিঙ্গমের মাথায় সবজি রাখবো, ইট ইজ নট পসিবল, রাইট? ট্রু, ইট ইজ নট পসিবল। দেন হোয়াট ইউ শুড ডু, ভগবান শিবশম্ভুর মাথায় টাচ করিয়ে সামনে একটা প্লেটে রাখবে, ঠিক আছে? তো এটা এবারে পঞ্চামৃতে স্নান হয়ে গেল, ভগবান শিবশম্ভুকে রেখে দিলে, 1 বাই 1 তুমি ফল দিতে থাকলে, ঠিক আছে? মাথায় ফল ঠেকিয়ে সামনে প্লেটে দিয়ে দাও। ফল কেটে দেবে না, ফল অলওয়েজ গোটা দেবে। কাটা ফল ভগবান গ্রহণ করেন না, শাস্ত্রে কোনোদিন কিন্তু কাটা ফলের কোনো উল্লেখ নেই। সুতরাং ভগবানের, আমরা কাটা ফলের সিস্টেম চালু করেছি প্রচুর মানুষকে দিতে হয় বলে, কাটা ফল দেবে না। অনেকে আমি দেখি পুজোর শুরুতেই পুরো একদম কেটে ছোট 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 করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিল, বাট ইট শুড নট বি, এটা করা উচিত নয়। গোটা ফল দেওয়া উচিত, ঠিক আছে? আমি এই জিনিসটা আমি বারংবার দেখতাম, কারণ আমার মায়ের একটা ব্যাপার আছে, মা সুন্দর করে ডেকোরেট করার জন্য, তো বাবা খুব রেগে যেত যখনই আমাদের বাড়িতে পুজো হতো, বলে ফল কাটবে না, আগে ফল পুজো হয়ে যা তারপর কাটবে, কেটে তুমি দাও, ঠিক আছে? বা তুমি কেটে একটা অল্প করে সাইডে রাখো, ফল কাটবে না। তো ফল কেটে দিতে নেই, গোটা ফল মাথায় ছোঁয়াবে, সামনে রেখে দেবে, গোটা সবজি মাথায় দেবে, সামনে রেখে দেবে, অল্প একটু চাল ভগবানের মাথায় দিয়ে দেবে। এই সময় সিজনাল ফ্রুটস, সিজনাল জিনিস দিয়ে ভগবানকে স্নান করানো খুব ভালো মানা হয়, যেমন মৌসম্বির রস দিতে পারো, দিয়ে স্নান করাতে পারো। এই সময় তুমি চাইলে বেদানার রস দিয়ে ঠাকুরকে স্নান করাতে পারো, আখের রস দিয়ে তুমি স্নান করাতে পারো, ভীষণ ভালো মানা হয়। সিজনাল ফ্রুটস যেগুলো রয়েছে, এখন তো সিজনাল ফ্রুটস কিছু নেই, সব ফ্রুটসই মোটামুটি হোল ইয়ার পাওয়া যায়। প্রকৃতি যদিও সব জিনিস আলাদাভাবে তৈরি করেছে, প্রকৃতি এমনভাবে তৈরি করেছে যেন ওই সিজনে ওই জিনিসটাই মানুষ খায়, সো দ্যাট বডি সেখান থেকে অনেকটা ভালোভাবে রিকভার করে, বডিতে আমরা অনেক বেশি স্ট্রেংথ পাই। তো বডি ওয়াইজ কিন্তু প্রকৃতি আমাদের জন্য সবজি বা ফসল বা সমস্ত জিনিস তৈরি করেছে। সো সিজনাল ফ্রুটস দিয়ে ভগবানকে স্নান করাও, দিয়ে কি করবে, ভালো করে ঘি যেটা পঞ্চামৃতে রয়েছে সেই পুরো জিনিসটা দিয়ে স্নান টান করিয়ে ঠাকুরের মাথায় ফলগুলো টাচ করিয়ে সামনে রেখে দাও, সবজিগুলোকে টাচ করিয়ে সামনে রেখে দাও, ঠাকুরের একটু ভোগ দাও। এবারে ভোগ মানে তুমি কি বাড়িতে বানাবে সেই ভোগ? না, দ্যাট শুড নট বি, ঠিক আছে? যে সেটাই যে হতে হবে সেরকম কিন্তু একদমই নয়। মানে কিরকম বলো তো, যে নিজেকেই তোমাকে ভোগ রান্না করে দিতে হবে সেরকম নয়। তুমি চাইলে সাদা মিষ্টি কিছু একটা, মিষ্টি যেটা ছানার মিষ্টি কিছু একটা কিনে আনো, কিনে এনে ভগবান শিবশম্ভুর সামনে রাখো প্রসাদ স্বরূপ। বাড়িতে বানালে তুমি বানাতে পারো, ক্ষীর বানাতে পারো, ক্ষীর ভীষণ পছন্দ ভগবান শিবশম্ভুর, ঠিক আছে? মাতা পার্বতী বারংবার বারংবার যে এটা খাওয়ান আমাদের মা অন্নপূর্ণা, সেটা হচ্ছে ক্ষীর। তো কালকেই আমি এটার উপর একটু পড়াশোনা করছিলাম রাত্রিবেলায়, তো দেখছিলাম যে এত দেখছিলাম পড়ছিলাম, যখন ভিজুয়ালাইজ হয় তো পড়ার একটা অদ্ভুত জায়গা আছে, মানে যারা পড়তে ভালোবাসে, যারা হচ্ছে বই প্রেমী, তারা বুঝবে যখন কেউ কিছু পড়ে তার মানস চক্ষু দিয়ে সে সেটা ফিল করতে পারে। মানে এটা জানি না সবার হয় কিনা, বাট আমার হয়। আমি যদি ভালো কিছু পড়ছি আমার মানস চক্ষুতে সেটা চলে, আমি যদি কোনো কষ্টের কিছু পড়ছি আমার চোখ দিয়ে জল পড়ে, আমার মানস চক্ষুতে সেই সিনটা চলতে থাকে। ইভেন আমি যখন কোনো মুভিও দেখছি আমি নিজেকে খুব ডিপলি ওই জায়গায় কানেক্ট করে ফেলি। মানে এরকম হয় না যে আমি খুব তাড়াতাড়ি কাট করতে পারি, হ্যাঁ কিছুটা টাইম পরে হয়ে যায়, কিন্তু ইনিশিয়াল টাইমে আমি সেটাকে রিলেট করতে পারি। তো কালকে রাত্রিবেলা তখন ওই সামথিং 1-1:30 বাজবে, আমার ঘুম একটু এখন রিসেন্ট ডেজে লেটে হয় কাজের চাপের জন্য। তো কালকে কনসালটেশনই শেষ হয়েছে 11:15টায়। তো তারপরে খেয়ে উঠতে করতে 12:30 বেজে গেছে। দিয়ে যখন পড়ছি মানুষ চোখে যে মা ক্ষীর খাওয়াচ্ছেন, মা অন্নপূর্ণা অ্যান্ড অল, তো এত তখন ভালো লাগছে, বইটা পড়ছি যখন, তখন নিজের চোখে যেন দেখতে পাচ্ছি মাকে। তো এবারে আমার ইচ্ছে আছে ক্ষীর বানানোর, ক্ষীর বানিয়ে মাকে দেবার, মা বলছি একে শিবশম্ভুকে দেবার। কালকে পড়লাম, তো পড়ে ওই যে এক্সপিরিয়েন্সটা আমার কালকে খুব ভালো লেগেছে যখন পড়ছিলাম। তো যাই হোক, এবারে ব্যাক টু আগেন দিস লাইফ, সেটা হচ্ছে যে এটা দিলে ব্যাস হয়ে গেল। আর আরেকটা জিনিস যেটা সবসময় মাথায় রাখবে, সেটা হলো যে শিবরাত্রিতে রাত্রে ঘুমাতে নেই। তো রাত্রি জাগরণটা খুব ইম্পর্ট্যান্ট, চেষ্টা করবে রাত্রি জাগরণটা করার। ইট ইজ টাফ, আই নো, হোল ডে কাজ থাকে। এখন তো আগেকার সময়ে যখন লেখা হয়েছে শাস্ত্র, যখন সমস্ত নিয়ম বানানো হয়েছে, সেই সময় তো এত মানুষের লাইফ ফাস্ট ফরওয়ার্ড ছিল না, খুব স্লো লাইফ ছিল। মানুষ এত কাজ এত কিছু একসাথে করতো না। আমি মনে হয় তখন তো বাদই দাও, আমি আজ থেকে 30 বছর আগেও দেখেছি মানুষের জীবনটা ভীষণ ধীর গতির জীবন ছিল। আমাদের রিসেন্ট ডেজে আমি এটা ফিল করি যে আমাদের এই জেনারেশনে সব আছে,
বাট গতিটা অনেক বেশি, মানে স্পিডটা অনেক ফাস্টে যায়। তো আমাদের ওই স্লো লাইফটা নেই, যার জন্য আমার পাহাড় এত পছন্দ, ওই স্লো লাইফটা ওখানে গেলে পাওয়া যায়। তো যার জন্য স্বাভাবিক সারাদিন খাটাখাটনির পরে কিছু করে পুজো করে তারপরে রাত্রে ঘুম আসাটা ভীষণ স্বাভাবিক। বাট আগেন সেম কথা, সারা বছরে 4টে দিন খুব ইম্পর্ট্যান্ট, একটা হোলি, একটা মহাশিবরাত্রি, আরও 2টো রয়েছে। তো সেগুলো ওই দিনগুলোকে একটু, ওই দিনগুলোর যে ইম্পর্টেন্স সেটা না মানে সারা বছরের রেজাল্ট দেওয়ার থেকে 100 গুণ বেশি। কোনো মন্ত্রের ওপরে কোনো ধরনের বাধাবাধকতা থাকে না, সাধক তার সাধনার জন্য মুখিয়ে থাকে। সো ওইটা একটা আলাদাই টাইম। সো রাত্রি 4 প্রহর 4 জাগরণ, রাত্রিতে হোল নাইট তোমরা জাগতে পারো, সেটা ভালো হবে। পরের দিন তারপর স্বাভাবিক। এবারে দেখো, আমি আগের দিন লাইভেও বলেছি, আজকেও বলছি, তুমি চাইলে সকালবেলায় সমস্ত পুজো নীতি করে নিলে, দিয়ে ফল খাও অল্প অল্প করে, রাত্রিবেলা আগেই একবার ঠাকুরের পুজো করো, পুজো করে তারপরে তুমি অন্ন নাও, ঠিক আছে? অন্ন মানে তো ভাত তো কেউ খায় না শিবরাত্রির দিন, স্বাভাবিক ব্যাপার। বাট হ্যাঁ, অনেকে আবার দেখেছি ডালিয়া খায় বা আতপ চাল সিদ্ধ 1 ফুট ভাত খায়। তো সেটাও ডিপেন্ড করে পার্সন টু পার্সন, তার হেলথের ওপর অনেক কিছু ম্যাটার থাকে সেটাতে। কিন্তু যদি এরকম থাকে তোমরা 4 প্রহরে 4 বার পুজো দেবে, ঠিক আছে? তো তাহলে কি করবে, তাহলে প্রথম প্রহরেই পুরো জিনিসটা করে নেবে, ঠিক আছে? প্রথম প্রহরে যেটা আমি বলছি পুরোটা করে নেবে, বাকি সেকেন্ড, থার্ড, ফোর্থ 3টে প্রহরে পঞ্চামৃত দিয়ে স্নান, বাকি 3টে প্রহরে পঞ্চামৃত দিয়ে স্নান। টাইমটা আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের, এখানে খাতায় আমি লিখে আগের দিন রেখেছিলাম, টাইমটা আমি বলে দিচ্ছি। শিবরাত্রির বেস্ট টাইম পুজোর 26 তারিখ রাত্রিবেলায়, মানে 26 তারিখ মানে বুধবার রাত্রিবেলায়, রাত্রি 12টা 9 থেকে 1টা, মানে প্র্যাকটিক্যালি ওটা 27 তারিখ পড়ে যাচ্ছে, বৃহস্পতিবার হয়ে যাচ্ছে যেহেতু 12টা পেরিয়ে যাচ্ছে। সো রাত্রি 12টা 9 থেকে 1টা, এই টাইমটা হচ্ছে সব থেকে বেস্ট টাইম, যে সময়টায় পুজো করলে সব ভালো রেজাল্ট পাবে, মানে 4 প্রহরের রেজাল্টের ইকুয়াল রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু যদি মনে হয় যে না আমি 4 প্রহরে 4 বার পুজো করব, তাহলে 4টে প্রহর হচ্ছে যেটা রয়েছে তোমার, 4 প্রহর শুরু হচ্ছে 6টা 19 থেকে, ঠিক আছে? সন্ধ্যা 6টা 19 থেকে। সো সন্ধ্যা 6টা 19 থেকে আর 9টা 26-এর মধ্যে একটা প্রহর, তখন পুজো করে নেবে। 9টা 26 থেকে 12টা 34 একটা প্রহর, 12টা 34 থেকে 3টে 41 একটা প্রহর, 3টে 41 থেকে সকাল 4 একটা প্রহর। সো এইভাবে 4টে প্রহরকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। তো তোমরা 4 প্রহরে 4 বার পুজো করতে পারো, মানে সন্ধ্যা 6টা 19 থেকে 9টা 26-এর মধ্যে পুরো পুজোটা করে নিলে, যেটা আমি বললাম। তারপর 9টা 26 থেকে 12টা 34-এর মধ্যে পঞ্চামৃত দিয়ে স্নান করাবে। পঞ্চামৃত আগের দিনও বলেছি, আবার বলে দিচ্ছি, দুধ, দই, চিনি, মধু, ঘি। দুধ দেবে, প্রথমে জল দিয়ে স্নান করাবে, দেন দুধ, তারপরে দই, তারপরে চিনি, তারপরে মধু, তারপরে ঘি, বা তার আগে ঘি, তারপরে আর মধু দিয়ে ঘি 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 দিয়ে ভালো করে ভগবানকে একটু মাসাজ করো, ঠিক আছে? মানে সুন্দর করে গায়ে লাগানো ঘিটা দিয়ে, ঠিক আছে? এটা অলওয়েজ আমি করি, অ্যান্ড ট্রাস্ট মি, একটা আলাদা পিস তুমি ফিল করবে। এবং ভগবান শিবশম্ভু সব থেকে পছন্দ করে যেটা ঘি দিয়ে সুন্দর করে যখন প্রলেপ দেওয়া হয়, সেটা ভগবান শিবশম্ভু ভীষণ পছন্দ করে। হোপফুলি ক্লিয়ার? প্লিজ আমাকে একবার জানিও। যদি বলো ক্লিয়ার, তাহলে এবার একটু মানে পার্টিকুলার রিমেডিয়াল পার্টে যাব। কালা অসৌচ থাকলে বাড়িতে কি শিবরাত্রিতে জল দিতে পারবো? দিদি একটু বলো। ডিপেন্ড করছে তোমার বাড়িতে যে ঠাকুর রয়েছে সেই ঠাকুর প্রাণ প্রতিষ্ঠিত কিনা, ডিপেন্ড করছে তোমার বাড়ির কুলপুরোহিত কি বলছে। কেউ একটা আগের দিন আমাকে পার্সোনালি মেসেজ করেছিল, আমার নামটাই মোমেন্টে মনে পড়ছে না, আমি তাকে চিনি, ঠিক আছে? আমি নামটাও এক্স্যাক্ট মনে পড়ছে না। তার দাদা মারা গেছে, বারংবার জিজ্ঞেস করছিল পুজো করতে পারবে কিনা। আমি বারংবার সেম কথা বলেছি, প্লিজ কুলপুরোহিতের সঙ্গে একবার যোগাযোগ করো। যদি নর্মাল দৃষ্টিভঙ্গিতে দেখতে বলো তাহলে ইয়েস ইউ ক্যান ডু ইট, সে বিবাহিত, সে করতে পারবে, অসুবিধা নেই। কিন্তু তাও তুমি কুলপুরোহিতের সঙ্গে কথা বলো, বিকজ কুলপুরোহিতরা কি থাকে, আমাদের কুল বংশ সেটাকে মানে পরপর তারা বহন করে নিয়ে যাচ্ছে, রাইট? তো তারা আমাদের পরিবারের নিয়ম সব থেকে বেশি জানবে। আমাদের পরিবারের নিয়ম আমরা কিন্তু সেইভাবে জানবো না যতটা ওনারা জানবেন। তো অলওয়েজ রিমেম্বার যে কুলপুরোহিতের সাথে পরামর্শ করে তারপর টেক দ্য ডিসিশন। কুলপুরোহিত এক্ষেত্রে তোমাকে সব থেকে বেস্ট গাইড করতে পারবে অ্যাজ পার দ্য সিচুয়েশন। আমি জানি না কে কিভাবে মারা গেছে, কীরকম মৃত্যু হয়েছে, কালা অসৌচে তোমাদের কি সিস্টেম রয়েছে। দেখো, শাস্ত্র যে কথাই বলুক, সবসময় শাস্ত্রের কথা মেনে মানুষ চলে না। কীরকম? শাস্ত্র বলছে যে অসৌচ 10 দিন পরেই কমপ্লিট হতে হবে, মানে 10 দিনে যে ঘাট
সেই ঘাটের নিয়ম কিন্তু সবার জন্য, শুধু ব্রাহ্মণদের জন্য নয়। কিন্তু ম্যাক্সিমাম অব্রাহ্মণ যারা রয়েছে আমি তাদের দেখেছি 14 দিন, 15 দিন, 17 দিন, 12 দিন, বাড়ি থেকে বাড়ি ভ্যারি করে। এবারে বলবে দিদি ব্রাহ্মণরাই তো সেই নিয়মটা তৈরি করেছে। হ্যাঁ, নিয়ম তো ব্রাহ্মণরা তৈরি করেছে, কিন্তু সেটা কি আদেও লেখা আছে? লেখা তো নেই, ঠিক আছে। শাস্ত্র তো সে কথা বলছে না, শাস্ত্র বলছে সবার জন্য নিয়মটা সমান হওয়া উচিত। হয় 10 দিনে করো, না হলে 1 মাসে করো। মাঝে যে অসৌচটা ভাঙছো সেটা অসৌচ ভাঙছেই না, কিন্তু কতজন সেটা মানে তো কমজন। সুতরাং আমি ওইভাবে হুট করে একটা মন্তব্য এই ধরনের জিনিসে দেব না। কারণ তুমি তোমার বাড়িতে জিজ্ঞাসা করো, বাড়ির কুলপুরোহিত তিনি সব থেকে বেটার গাইড করতে পারবেন। আমার ছোট পিসি যখন মারা যায়, আমার ছোট পিসি খুব অল্প বয়সে মারা গেছেন, আমি যখন কোনো একটা লাইভে বলেছিলাম, আমি তখন জাস্ট মানে অল্প, আমার খুবই অল্প বয়স। তো হুট করে ছোট পিসি মারা যায়, আমার ছোট পিসি আনম্যারিড ছিলেন। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি জেনেছিলাম যে আনম্যারিড মানুষদের যারা মৃত্যু হচ্ছে তাদের কি নিয়ম, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। সেটা কিন্তু বাড়ির অন্যদের মতো নিয়ম নয়। তো এখানে সব কিছু ডিপেন্ড করে বাড়ি থেকে বাড়ি, পুরোহিত থেকে পুরোহিত। সুতরাং ওনাদের জিজ্ঞাসা করো। যদি শাস্ত্র মতে জিজ্ঞেস করো আমাকে, বাড়িতে তোমার যদি প্রাণ প্রতিষ্ঠিত দেবতা না থাকে, তুমি প্লেন ডেফিনেটলি জল দিতে পারো, প্লেন ডেফিনেটলি তুমি ভগবান শিবশম্ভুর পুজো করতে পারো। কিন্তু তবুও আমি বলবো তুমি একবার তোমার কুলপুরোহিতের সঙ্গে কথা বলে নিও। কারণ আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে সবার বাড়ির নিয়মটা কিছুটা আলাদা আলাদা হয়, সবার বাড়ির নিয়ম সেম হয় না, ঠিক আছে। আচ্ছা, এইটুকু ক্লিয়ার? প্লিজ একবার আমাকে জানাও যে ক্লিয়ার কি ক্লিয়ার নয়, তাহলে আমি নেক্সট রিমেডিয়াল পার্টে যাব। প্লিজ একটু জানাও। আর যারা একই কমেন্ট করছো প্লিজ করো না, এমনি পেজের হাল খুব খারাপ, ট্রাস্ট মি। অনেক খেটে খুঁটে লাইভে আসতে হয়, ঠিক আছে। গুরু ডাইরেক্ট কথা বলতে পারবো না, তো ওয়েট করছিলাম লাইভে অনেকগুলো রিভিউ দেওয়া। গুরুমা তোমার হয়তো মনে নেই, আমি আমাদের প্রবলেম দুর্যোগের কথা হোয়াটসঅ্যাপে জানিয়েছিলাম, তুমি পরে খবরও নাও আমাদের পার্সোনালি। যেটা বলার যে তোমার অবস্টাকল রিমুভ ক্লাস করে হাজব্যান্ডের অনেক উইল পাওয়ার বাড়ে আর নিজের বিজনেস করার ডিসিশন নেয়, আর হনুমানজির রোজ রেমেডি আর অনেক কিছু মেনে ফলো করে তোমায় আমরা ফাইনালি নিজেদের জিম খুলেছি। আর 2 উইকে 24টা স্টুডেন্টও অ্যাডমিশন নিয়েছে। ছেলে গণেশ চতুর্থী রেমেডি করে ন্যাশনাল লেভেলের আর্ট কম্পিটিশনে প্রাইজ পায়, জাস্ট আনবিলিভেবল। এই দুটো অনেক বড় অসাধ্য সাধন কাজই তোমার ব্লেসিংসে পূর্ণ হয়েছে। তোমায় ফলো করে অনেক কিছু পেয়েছি লাইফে, অসংখ্য থ্যাংক ইউ তোমায় গুরুমা, গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট আ মিডিয়াম, আমি সবসময় এই কথাটা বলি, যেটা হওয়ার ছিল তাই হয়েছে, আর উপরে একজন আছে, তাকে কোটি কোটি প্রণাম জানিও, আর যেন ভালো করে করতে পারি, ঠিক আছে সেটা। 16 সিঙ্গারে কি শাড়ি সহ 16টা? হ্যাঁ, সব বুঝতে পারলাম, থ্যাংক ইউ। এই যে কি সুন্দর সুন্দর করে লিখে দিয়েছে, সব বুঝতে পারলাম। দেন ইউ শুড প্রসিড অ্যান্ড উই শুড প্রসিড। চলো, জল খাই, জল, দাঁড়াও একটু। ঠাকুরকে যে সবজিগুলো দেবো দান করতে হবে, না না, সবজিটা রান্না করো, অসাধারণ টেস্ট হয়, ট্রাস্ট মি, করে দেখো। আমি প্রতি বছর বলি ওটার একটা আলাদা স্পেশাল লাবড়া টাইপের হয়, অ্যান্ড ইউ উইল লাভ ইট। মানে ওই সবজির টেস্ট মানে বলা উচিত না, আমি এটা বলি আর আমি বকা খাই, ঠিক আছে। ঠাকুরের যে খাবার, মানে খাবার তো নয়, ভোগ। আর দেখেছো, যারা একটু খাবার দাবারে লোভী হয় তাদের অবস্থা আমার মতো, ঠিক আছে। খাবারের নাম শুনলে চোখ একদম চকচক চকচক করতে স্টার্ট করে। সো বেসিক্যালি ওটার যে টেস্টটা হয়, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয়, আমার চোখে, ঠিক আছে। পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবার যদি কিছু থেকে থাকে, যেটা 7 স্টার হোটেলের খাবারকেও হার মানাতে পারে 1 সেকেন্ডে, সেটা হচ্ছে ভগবানের প্রসাদ। ভগবানের প্রসাদ হচ্ছে অমৃত, অমৃত। যখন ভগবানকে কিছু দান, মানে দান বলবো না, ভগবানের উদ্দেশ্যে কিছু নিবেদন করবে, নিবেদন করে সেটা যদি রান্না করে খাও, তার যে টেস্ট হবে, ইউ ক্যান ফিল ইট। বাড়িতে তো শিবলিঙ্গ নেই, মন্দিরে 12টার পর পুজো নেবে না, তুমি সন্ধ্যাবেলায় ফার্স্ট প্রহরে পুজো দিয়ে দিতে পারবে। রাত্রিবেলায় মোটামুটি শিবরাত্রির দিন, মানে অ্যাজ পার মাই নলেজ
গ্রামের দিকেও, আমি যখন দেশের বাড়িতেও থাকতাম, আমাদের গ্রামেও মোটামুটি 9:30 10টা 10:30 অবধি চলতো। আর একটা কথা, সবাইকে রিকোয়েস্ট করব, একটা সুন্দর করে নতুন ঝাঁটা টাটা কিনে, যদি চারপাশে কোথাও শিব মন্দির পাও, ভালো করে পরিষ্কার করে একটুখানি ঝাঁট দিয়ে দিও, এবং সুন্দর করে কয়েকটা মাটির প্রদীপ কিনে বা ক্যান্ডেল কিনে সিম্পলি ওখানে করতে পারো, কি বলো ওটাকে, সিম্পলি ওখানে তুমি দিতে পারো, মানে জ্বালিয়ে দিতে পারো ওখানে, ঠিক আছে? আমি জানি না মহাদেবের দীক্ষা কোথায়, না, আই হ্যাভ নো আইডিয়া, ঠিক আছে? আমি মেসেজ করেছিলাম তোমায়, কুলপুরোহিত আমাদের তেমন কেউ নেই। ও আচ্ছা, সৌরভী তুমি মেসেজ করেছিলে না, জানি সব যিনি সব করেন তিনি বললো পারবো, তাহলে আমি আমার বেস্ট টাইমে ঘরে পুজো করে নেবো। তো হ্যাঁ হ্যাঁ, তোমার কুলপুরোহিত যদি বলে তাহলে কোনো অসুবিধা নেই। তুমি মেসেজ করেছিলে, আমি তোমাকেই বলেছিলাম, তোমার বোধহয় দাদার জন্য বলেছিলে না, ওটাই আমি লাইভেও বলছিলাম, যে একজন জিজ্ঞেস করেছিল, আমি তখন কুলপুরোহিতের কথা বলছিলাম, ওটা তুমিই ছিলে, মানে এটা হয়েছে, কনভারসেশনটা হয়েছে, বাট মাথা থেকে নামটা বেরিয়ে গিয়েছিল। আচ্ছা চলো, এবারে নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে যে এই দিনটা তো সব থেকে অসপিশিয়াস দিন, এবং ভগবান শিবশম্ভু, যিনি মৃত্যুকেও এক হাতে সরাতে পারেন, ঠিক আছে? তো তার পুজো করলে হেলথ ভালো হবে না, তা কি কখনো হয়? ঠিক আছে, তো ভগবানের সত্যি ভগবানের ভোগের কোনো তুলনাই হয় না, মানে একমাত্র যেটা 1 সেকেন্ডে মুখে একটা সিম্পল স্মাইল আনতে পারে, সেটা হচ্ছে ভগবানের প্রসাদ। ভগবানের প্রসাদ যেমনভাবে বানাও, খুব সিম্পল ওয়েতে বানাও, বাট স্টিল মানে তুমি খেয়ে দেখো, মানে ভগবানের প্রসাদের আলাদাই একটা, আমি বলছি, মানে আমি নিজে বলছি বুকে হাত রেখে, যে ভগবানের প্রসাদ আমাদের কলকাতার তাজকেও বিট করে দেবে, ঠিক আছে? মানে যদি তুমি, হ্যাঁ, এবারে তোমার যদি শরীরে তামসিক গুণ বেশি থাকে তাহলে তোমার ভালো লাগবে না, এটাও ডিপেন্ড করে পার্সন টু পার্সন, ঠিক আছে? তোমার যদি এখন শরীরে খুব তামসিক গুণ থাকে, মাছ মাংস ডিমের প্রতি আসক্তি থাকে, কি করে তোমার আর ভগবানের প্রসাদ ভালো লাগবে? কিন্তু জেনারেলি ভগবানের প্রসাদ ভীষণ ভীষণ সুস্বাদু হয়। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে, অনেকেই যেটা বলো যে হেলথ কি করে বেটার করা যেতে পারে, হেলথের জন্য কি রিমেডি করা যেতে পারে? সিম্পল রিমেডি করো, সেটা হচ্ছে 3টে 1 টাকার কয়েন নেবে, ঠিক আছে? 3টে 1 টাকার কয়েনকে লাল কাপড়ে বাঁধবে, বেঁধে ভগবান শিবের সামনে রেখে দেবে, শিবশম্ভুর সামনে রেখে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জাপ করবে। কেউ একটা এর আগের দিন লিখেছিল কমেন্টে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা একটুখানি বলে দিও। তুমি ইউটিউবে পেয়ে যাবে ওম ত্রম্বকম যজামহে বলে মন্ত্রটি রয়েছে, সেই মন্ত্রটি পুরোটা তোমরা শুনতে পারো, এবং শুনে তুমি কয়েনটা রাখতে পারো। যদি মনে হয় যে না শুনবো না, পাঠ করব, তাহলে একটা ছোট্ট কাগজে ওটা লিখে নিও, ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম লিখে নিয়ে, তারপরে মানে এরপরেও লাইন আছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না, তো সেটা লিখে নিয়ে কাগজটা পড়তে পারো। কতবার পড়বে? 51 টাইমস, ঠিক আছে না? ওই পুটলিটা ঠাকুরের কাছে রাখা থাকবে, চ্যান্টিং করবে 51 টাইমস। আর যদি তুমি চ্যান্ট করতে পারছো না, তাহলে শুনবে, 51 বার শুনবে, 51 বেশি শুনলেও কোনো অসুবিধে নেই, 51 বারের বেশি চ্যান্ট করলেও কোনো অসুবিধে নেই। অলওয়েজ রিমেম্বার 51 নিচে যেন না হয়। দেন কি করবে, যে ব্যক্তি অসুস্থ তার পিলো কভারে ওটা 21 ডেজ রেখে দেবে, পিলো কভারে। হ্যাঁ, মানে তুমি যদি রিমেডিটা করছো 26 তারিখ, তাহলে 26 তারিখ ঠাকুরের কাছে রেখে দিলে, মন্ত্র পাঠ করে রাখা থাকলো, এবং তুমি মনে মনে বলবে যে এটা আমি হেলথের জন্য করছি, আমি জানি এই রিমেডিটা করলে হেলথে অনেক বেটার রেজাল্ট আসবে। নাও নেক্সট যেটা করতে হবে, পুটলিটাকে নিতে হবে, পুটলিটাকে নিয়ে পরের দিন, ঠিক আছে, পরের দিন ভগবানকে প্রণাম করবে, প্রণাম করে ওই পুটলিটাকে নিয়ে সেই ব্যক্তির পিলো কভারে রেখে দেবে। হয়ে গেল। টানা কদিন থাকবে? 21 দিন থাকবে পিলো কভারের মধ্যে পুটুলিটা। 21 দিনে চেঞ্জ করা যাবে না পিলো কভার, সরি টু সে, বাট ওই আফটার 21 ডেজ হোয়াট ইউ ক্যান ডু, হ্যাঁ চেঞ্জ করতে পারবে না, কিন্তু ওপর দিয়ে একটা কভার পরাতে পারো, দ্যাট ইউ ক্যান ডু। দেন আফটার 21 ডেজ ওই পুটলিটাকে সরিয়ে নিলে, পুটলিটাকে সরিয়ে নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দেবে, ঠিক আছে? এবং যখন ভাসাচ্ছ মনে মনে এটাই রাখবে যে আমার আমার এই ব্যক্তির জন্য, বা আমার নিজের জন্য, বা আমার বাবার জন্য, বা আমার মায়ের জন্য আমি এই রিমেডিটা করেছি, কারুর জন্য তো করছো, তো এই রিমেডিটা করছি, প্রবাহিত জলে দিচ্ছি। আমি জানি যে পারপাসে আমি করেছি, মানুষটার হেলথ বেটার করা, সেটা ডেফিনেটলি রিজলভ হবে, এবং ডেফিনেটলি সেখান থেকে বেটার রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে?
দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ করে দিয়েছি ব্লক, ঠিক আছে। সো এটা গেল ব্যাপার। এবার এটা গেল ফার্স্ট রিমেডি, যেটা হেলথের জন্য। এইটুকু ক্লিয়ার? প্লিজ একটু জানাও। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, যারা যারা এই ধরনের প্রশ্ন করছে তাদেরকে আমি ব্লক করে দিচ্ছি, ছাড়ো না। ডোন্ট ওয়েস্ট ইউর এনার্জি অন ফালতু প্রশ্ন। এনার্জি ইজ ভেরি প্রিশিয়াস, ঠিক আছে। ট্রাই টু রিস্টোর, সেটাকে হোল্ড করার চেষ্টা করো। যে মানুষ অকারণে এখানে চ্যাটে একই প্রশ্ন 50 বার লিখে স্প্যাম করবে, যে মানুষ বারবার একই প্রশ্ন করবে যে পিরিয়ডে করা যাবে কিনা, একই জিনিস জিজ্ঞেস করবে এত বছর দেখার পরেও, সেম টাইপ অফ প্রশ্ন করবে এবং করতেই থাকবে, ছেড়ে কিচ্ছু বলবে না, সিম্পলি ব্লক, ঠিক আছে, ব্লক। বিকজ আই থিঙ্ক এরা কাউকেই ফলো করে না, এরা কোনো কিছু মানেই না, এরা জানেও না। ওই হয় না যে টাইম পাস করছি ফেসবুক স্ক্রল করতে করতে, কারোর একটা লাইভ হচ্ছে, ঢুকলাম, ঢুকে একই কমেন্ট করে 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 তার পেজের 12টা বাজাবো, এরকম একটা মেন্টালিটি থাকে, কিছু মানুষের থাকে। সো ডোন্ট ওয়েস্ট অন, আমি দেখেছি কমেন্টে অনেকবার, ডোন্ট ওয়েস্ট। আমি অনেক জিনিস দেখেও আমি রিপ্লাই করি না, বেরিয়ে যাই, বিকজ আই থিঙ্ক সমস্ত প্রশ্নের রিপ্লাইয়ের দরকার পড়ে না, ঠিক আছে। তো এটাও একটা ব্যাপার। you have to know when you should know when you have to ignore. ignorance একটা ব্লিস আমার মনে হয়, ঠিক আছে। পরে টাইম দেখে ব্লক, সিম্পল, এটা হচ্ছে ফান্ডা। কারণ যদি কেউ প্রকৃত ফলো করে কাউকে, সে ভালো করে জানবে, এত বছর ধরে এতবার বলেছি যে পিরিয়ডে করা না করা তোমার নিজের। সো বেকার অন্যের টাইমটাকে কিল করতে আসে, অন্যের পেজ খারাপ করতে আসে, এদেরকে রিপ্লাই করবে না। আমি সমস্ত মডারেটর প্যানেলকে বলছি, সিম্পলি ঢুকবে, ব্লক, এদেরকে ব্লক করে দেবে, রিপ্লাই করবে না। কারণ এরা কোনোদিন কাউকে ফলো করে না, ট্রাস্ট মি। যারা প্রকৃত অর্থে কাউকে ফলো করে না, তারা 5 দিন যদি কেউ আমার পেজটা দেখে, সে বুঝে যাবে যে আমি কি বলতে চাই, কি ধরনের কন্টেন্ট আমার থাকে, কি আছে না আছে, তো সেটা তাদের থাকে, ঠিক আছে। তো এরা হচ্ছে কাউকে প্রকৃত অর্থে ফলো করে না, এরা পেজটাকে হয়তো ফলো করে রেখেছে, জাস্ট টাইম পাস করার জন্য একই প্রশ্ন করে। তো আমি অনেকবার দেখেছি ওই কমেন্টটা, বাট আমি ওটাই উত্তরই দিতে চাইছিলাম না। তোমরা বারবার, ঠিক আছে, বারবার সিম্পলি ওইটার কমেন্ট করলে বলে আমি এটার উত্তর দিলাম। সো ডোন্ট ওয়েস্ট অন এনার্জি অন ব্যাড পিপল, ঠিক আছে। মানে যারা অন্যের সময়ের ভ্যালু দিতে জানে না, তারা ব্যাড পিপল প্র্যাকটিক্যালি। এবারে অনেকের মনে হতে পারে দিদি তার মনে প্রশ্ন থাকলে সে তো জিজ্ঞাসা করতেই পারে, অনেকের এটা মনে হতে পারে। হ্যাঁ, কেউ যদি কখনো কাউকে ফলো করেনি, সে ডেফিনেটলি করতে পারে, কিন্তু যে কমেন্টটা করছে তার ওপরে অ্যানিভার্সারি ফলোয়ার আসছে, মানে সে প্রপার ফলো করে আমাকে এবং দেখাচ্ছেও সেটা, তাকে আমি তার প্রোফাইলটা অনেকবার কমেন্টও আসতে দেখেছি আমার লাইভে, সে পার্টিকুলার সমস্ত লাইভে গিয়ে জিজ্ঞেস করে পিরিয়ডে করা যাবে। মানে এটা হচ্ছে আমার, সবাই জানে কম বেশি, পিরিয়ডে করা যাবে, এটা আমার খুব বিরক্তিকর লাগে, সেই জন্য এসেছে এখানে সেটা করতে। তো সিম্পলি ব্লক অ্যান্ড ডান, ঠিক আছে। আই ওয়েন্ট টু কুম্ভ, আমিও কুম্ভে গিয়েছিলাম। এডুকেশনে কিছু রিমেডিস দেবো, হ্যাঁ দেবো। আচ্ছা, আমার রিমেডিটা মাকে দিয়ে করাতে পারবো, হ্যাঁ পারবে। স্টুডেন্টদের কোনো রিমেডি হবে বলছি। উইশ ফুলফিলমেন্টের যে রিমেডিটা আগের দিন বলেছো, সেটা কি অন্যের জন্য করা যাবে? হ্যাঁ গো, আমি প্রশ্নগুলো দেখেছি, আমি আসছি তোমাদের সেই প্রশ্নগুলো, অনেকগুলো প্রশ্ন আমার আছে, আমি দেখেছি যেগুলোর উত্তর দেওয়া উচিত, আমি দিয়ে দেবো, ঠিক আছে, একটু ওয়েট করো। আচ্ছা, এবারে হচ্ছে বিজনেস ফাইন্যান্স। তো টাকা পয়সা আনতে হবে, বিজনেস বেটার করতে হবে, অর্থনৈতিক সমৃদ্ধি চাই, যেখান থেকে টাকা পয়সা ভালোভাবে গ্রো করবে। তার জন্য কি করতে হবে? তার জন্য একদম সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে যে ভগবান শিবের মাথাতে আখের রস দিয়ে স্নান করাবে, এবং যখন স্নান করাচ্ছ তখন ওম দুঃখ দারিদ্র দহনায় শিবায় নম মন্ত্রের পাঠ করবে। কতবার পাঠ করবে? 1008 বার। ওম দুঃখ দারিদ্র দহনায় শিবায় নম। হয়ে গেল, ডান, এটা হয়ে গেল একটা। আচ্ছা, এছাড়া আর কি করা যাবে বিজনেসের জন্য? এছাড়া বিজনেসের জন্য যেটা করা যাবে সেটা হচ্ছে খুব সিম্পল জিনিস, একটা হলুদ নেবে, একটা গাঁঠা হলুদ, হ্যাঁ, গাঁঠা হলুদের গায়ে, আচ্ছা গাঁঠা হলুদ শুধু একা না, একটা গাঁঠা হলুদ নেবে, একটা সিনামন নেবে, যেটা সিনামন মানে হচ্ছে দারচিনি,
ঠিক আছে, দারচিনি একটা নেবে আর একটা হচ্ছে গাঁঠা হলুদ নেবে। নাও গাঁঠা হলুদ আর দারচিনির গায়ে ভালো করে হলুদ লাল ধাগা দিয়ে বেঁধে দেবে। হলুদ ধাগা দিতে পারো, লাল ধাগা দিতে পারো, এনি কাইন্ড অফ ধাগা, ঠিক আছে, বেঁধে দিলে। ঠিক আছে, আচ্ছা বাঁধা হয়ে গেল, বেঁধে ঠাকুরের কাছে রেখে দিলে। যখন রাখছো তখন সেম ওং দুঃখ দারিদ্র দহনায় শিবায় নম মন্ত্রের পাঠ কন্টিনিউ 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 করতে থাকবে। করে ওটা রেখে দিলে নেক্সট কাজ কি রয়েছে, ওইটা একটা মারাত্মক রিমেডি, মানে ইউ শুড ট্রাস্ট। তোমরা যদি কোনো রিমেডি না করো এই বছর শিবরাত্রিতে এই রিমেডিটা করো, ঠিক আছে। এটাকে বলা হয় ম্যাজিক্যাল স্পেল অন মহাশিবরাত্রি, ঠিক আছে। অ্যান্ড অনলি ফর বিজনেস পারপাস এটাকে খুব ভালো করে, এবং ফিনান্স পারপাস এটা খুব ভালো হেল্প করে। না ওটাকে কি করতে হবে, ওই যে বাধাটা রইলো ওটা ঠিক তুমি তোমার যেখানে টাকা পয়সা রাখো সেখানে রেখে দাও, অথবা বিজনেস তোমার যেখানে আছে সেখানের সেই রুমটার বা বিজনেসের লোকেশনে নর্থ ইস্টে ওটাকে রেখে দাও। একটা সিম্পলি কাপড় পেতে তার উপর রেখে দাও, এবং মাঝে 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 ওর উপর একটু মুন ওয়াটার বা গঙ্গা জল স্প্রিঙ্কল করো, মারাত্মক রেজাল্ট পাবে। ঠিক আছে, আমি রোজ পুজো করার সময় মন্ত্রটা পাঠ করি, প্রায় 1 বছর হয়ে গেল। দেবরতী খুব ভালো মন্ত্র, ওম দুঃখ দারিদ্র দহনায় শিবায় নম, এই মন্ত্রের পাঠ কিন্তু তোমরা ওই দিন শুরু করে যদি কন্টিনিউ করতে চাও তাহলে ডেফিনেটলি করতে পারো। বলা হয় কোনোদিন অন্ন বস্ত্র কোনো জিনিসের অভাব দেয় না, স্টেবিলিটি ভীষণভাবে দেয়, ম্যাজিক্যাল মন্ত্র এটা। ঠিক আছে, এটা গেল একটা। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে চতুর্দশী একটা খুব ইম্পর্ট্যান্ট দিন, ঠিক আছে। মানে কেন ইম্পর্ট্যান্ট নাও, বিকজ চতুর্দশীর দিনে চন্দ্রের যে স্থিতি থাকে প্রত্যেক চতুর্দশীতে, সেই সময় না চন্দ্রের তেজটা চলে যায়, নিস্তেজ হয়ে যায় বলা হয় চন্দ্র, যার জন্য যেটা হয় প্রচণ্ড পরিমাণে মুনের যে এনার্জি সেটা লো হয়ে যায়। চতুর্দশী এলে মানুষ কিন্তু খুব লো ফিল করে, জানো তো। পূর্ণিমাতে মানুষ লো ফিল করে, চতুর্দশীতে লো ফিল করে, বিকজ এনার্জি যেটা রয়েছে সেই এনার্জিটা কিন্তু অনেকটা কমে যায়, চন্দ্রের যে সতেজতা সেটা কিন্তু অনেকটা চলে যায়। সো ওই দিন তোমরা না যখনই কোনো রিমেডি করবে সেটা কিন্তু চন্দ্রকে বুস্ট করতে হেল্প করে। তো যে মানুষের হরোস্কোপে চন্দ্রের পজিশন খারাপ রয়েছে, যে মানুষের পজিশন, যে মানুষের হরোস্কোপে চন্দ্রের খারাপ জায়গা আছে, চন্দ্র খারাপ পজিশনে আছে, চন্দ্র নেগেটিভ সিচুয়েশনে রয়েছে, সেই জায়গাতে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সেই মানুষের কখনো জীবন শান্তি আসে না। আমরা সবাই কি চাই, আমরা যারা ইনকাম করছি, যারা বাড়িতে থাকছি, যাদের বয়স হয়েছে, যাদের অল্প বয়স, যারা পড়াশোনা করছে, কি চাই, সাকসেস চাই, রাইট? সাকসেস চাই। তো কেন সাকসেস চাই? যা কাজ করছে তাতে যেন সাকসেস হয়। সাকসেস হলে কি হবে? মানসিক শান্তি আসবে। টাকা কি মানুষ বসে বসে খাবে? টাকা তো খাবে না। টাকার থেকে যে লাক্সারিটা আসবে, যে কমফোর্টটা আসবে, তার সেটা আমাকে শান্তি দেবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু সবাই শান্তির জন্য স্ট্রাগল করছি, সবাই কাজ করছি, সবাই এগিয়ে যাচ্ছি বিকজ অফ পিস, কিন্তু সেটাই সব থেকে বেশি মিসিং। এবং WHO রিপোর্টও তাই বলছে, যে পরিমাণে ডিপ্রেশন বাড়ছে, যে পরিমাণে মেন্টাল হেলথ ইস্যুস হচ্ছে, এগোচ্ছে, এটা ভালো নয়। এবং আমার মনে হয় যে 2020 থেকে আমি 19 থেকে যবে থেকে আমি লাইভ করছি, আমি খুব ভোকাল এই ব্যাপারটা নিয়ে, যে আমাদের ফিজিক্যাল হেলথের পাশাপাশি আমাদের মেন্টাল হেলথ নিয়েও কিন্তু সত্যি ভাবা উচিত, রাইট? নাও কেন ভাবা উচিত? বিকজ ওখান থেকে ভিতরের পিসটা আসবে। ভিতরে যদি জ্বলন থাকে, বাইরে লাক্সারি থাকলেও কোনো লাভ নেই, লাক্সারি না থাকলেও কোনো লাভ নেই, মানে কোনোটাতেই কোনো লাভ নেই আলটিমেটলি। সো পিস তোমরা যদি চাও, যে তুমি জানো যে তো আমার পিস নেই ভিতরে, আমি ভিতর থেকে লো ফিল করছি, ভিতর থেকে ভীষণ ভালনারেবল স্টেটে রয়েছি, মানে যে কোনো সময় ফাটতে পারি এরকম অবস্থায় রয়েছি, অনেক কিছু জিনিসকে সাপ্রেস করছি। সো যদি এইরকম থাকে, তোমাদের চতুর্দশীতে, বিশেষ করে মহাশিবরাত্রির চতুর্দশীতে এই রিমেডিটা করা উচিত। এটা কি করবে, যেটা আমি এখন বলতে যাচ্ছি, এই রিমেডিটা করা উচিত। এটা কি করবে, চন্দ্রকে পাওয়ার দেবে। চন্দ্রের এনার্জি খুব স্ট্রং থাকা উচিত। চন্দ্র যদি স্ট্রং থাকে, একটা মানুষের মনের জোরটা খুব থাকবে, সে ভাববে যে ঠিক আছে, চলো, হয়ে গেছে, যা হয়েছে জীবনে ছাড়ো, এবার এগোতে হবে। কারণ আমরা তো আলটিমেটলি হিউম্যান বিং, আমাদের সবার লাইফে কিছু পাওয়া কিছু না পাওয়া আছে, আমার লাইফেও আছে, তোমাদের লাইফেও আছে, সবার লাইফে থাকবে। কিন্তু সেই না পাওয়াটাকে কাটিয়ে পজিটিভলি আমরা কি করে এগোতে পারি, ভিতর থেকে কি করে ফুলফিল থাকতে পারি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সবসময় ডিপেন্ড করে আমাদের চন্দ্রের স্থিতির ওপরে। না আমরা কি করব, সিম্পলি দুধ নেব, একটু দুধের মধ্যে আমাদের অল্প একটু গুড় মেশাতে হবে, ঠিক আছে? তো একটু অল্প দুধ নিলাম, তার মধ্যে একটু গুড় মেশালাম, মিশিয়ে মিক্স করে নেবে গুড়টাকে। দেন ভগবান শিব শম্ভুর মাথাতে দুধটা ঢালবে এবং বলবে
ওং জটাধরায় নম, ঠিক আছে? ওং জটাধরায় নম, দুধটা ঢালতে ঢালতে বললে এবং ওখানেই বসে 51 টাইমস চ্যান্ট করবে ওং জটাধরায় নম। এবং এটাকে মেক ইট এ হ্যাবিট যে মহাশিবরাত্রির থেকে অ্যাটলিস্ট 3 মাস আমি কোনো ব্রেক ছাড়া ভগবানের সামনে বসে, বা যদি সামনে বসতে নাও পারি কাজের চাপে, যে কোনো একটা জায়গায় ফাঁকা সময় অফিস আওয়ার্সে শান্তিতে বসে ঠান্ডা মাথায় আমাকে ওই মন্ত্রটা পাঠ করতে হবে, ওং জটাধরায় নম। ভেতর থেকে কি করবে জানো তো? বেটারমেন্ট দেবে। অ্যাকচুয়ালি কেন দেয় সেটাও বুঝতে হবে। ভগবান শিবশম্ভুর মাথাতেই তো আমাদের চন্দ্রদেবের অধিষ্ঠান, তো যার মাথাতে চন্দ্রদেব রয়েছে, ঠিক আছে, যার জটাতে মা গঙ্গা রয়েছে, তাকে যদি আমরা খুশি করতে পারি তাহলে, এবং যার গলায় হলাহল বিষ রয়েছে, তার ক্ষমতা রয়েছে আমাদের জীবনের বিষটা সরিয়ে নিয়ে সেই গঙ্গার জলের মতো আমাদের স্বচ্ছতা দেওয়ার মনে, এবং তার সঙ্গে হচ্ছে আমাদের মানসিক শান্তিটা দেওয়ার, যেটা চন্দ্রমা দেয়। চন্দ্র যদি ভালো থাকে একটা মানুষের হরোস্কোপে, চন্দ্র মঙ্গল এগুলো যদি ভালো থাকে না, তাকে হার কেউ পৃথিবীতে মানাতে পারবে না। দ্যাটস ওয়াই বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, এই লগ্নটাকে, বৃশ্চিকের ঘরটাকে এত খারাপ বলা হয়। এবং মেষ রাশি মেষ লগ্নকে খারাপ বলা হয় না, বাট বৃশ্চিককে খারাপ বলা হয়। বাট স্টিল তাদের একটা অদম্য ইচ্ছা রয়েছে, অদম্য একটা শক্তি রয়েছে যেটা তাদেরকে ফেলে না, বিকজ এদের অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গলও কিন্তু সেম, তোমাকে ফেলবে না, তুমি পড়ে ঘসরাতে যাবে, ও উঠে বলবে আমি আই এম রেডি টু ফাইট। সো সেই মানসিক স্থিরতাটা দেয় মঙ্গল। কিন্তু চন্দ্র আরও ভালো, সে মানসিক শীতলতা দেয়, শুধুমাত্র লড়বার ইচ্ছা না, শীতলতা, কামনেস, পিস, যেটা দেখবে একটা মাকে জড়িয়ে ধরে পাওয়া যায়, যেটা একটা মাতৃসম ব্যক্তির থেকে যে শান্তিটা ভিতরে আসে সেটা পাওয়া যায়। তো ভগবান শিবশম্ভুকে যেটা বললাম, এইভাবে যদি করো তোমরা কিন্তু মানসিক শান্তিটা প্রচণ্ড পাবে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে তোমরা আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো যদি ঋণ নিয়ে মানে প্রচুর ডেট হয়ে যাচ্ছে, প্রচুর লোন রয়েছে, শোধ করতে পারছো না বা ডিফিকাল্টিজ হচ্ছে, ঠিক আছে, তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটুখানি সিজনাল ফ্রুট জুস নেবে। সেটা মৌসম্বি হতে পারে, সেটা আখের রস হতে পারে, সেটা যে কোনো ধরনের ফলের রস নেবে একটুখানি অল্প, তার মধ্যে অল্প একটুখানি এলাচ এবং অল্প একটুখানি তুমি ওর মধ্যে দেবে হচ্ছে লবঙ্গের গুঁড়ো, গুঁড়িয়ে নেবে থিতো করে, অল্প একটু ডাস্ট ফর্ম করে নেবে, দিয়ে তুমি ওর মধ্যে একটু মিক্স করবে। মিক্স করে ভগবান শিবের মাথায় তুমি ওই পুরো মিক্সচারটাকে দেবে এবং দিয়ে মনে মনে বলবে ওং ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নম, ওং ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নম। এই মন্ত্রের জপ যতটা 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 পারা যায় করবে সেই দিন, কোনো সংখ্যার ব্যাপার নেই। কিন্তু সেই দিন থেকে শুরু করে মানে এই 26 তারিখ থেকে বা 27 তারিখ তুমি যেদিনই পুজো করছো না কেন, সেই দিন থেকে শুরু করে টানা একটা মাস মেক ইট এ হ্যাবিট যে আমি এটাকে চ্যান্ট করব। ভগবান শিবশম্ভু কিন্তু ঋণ মুক্তিতেও প্রচণ্ড হেল্প করেন এবং ঋণ মুক্তি, ঋণ থেকে বার করা ওনার জন্য খুবই ইজি। তো যদি মনে হয় যে ঋণ রয়েছে, লোনস চলছে, আমার নিজের লোন চলছে, ঠিক আছে, তো আমিও করব এটা, লোন চলছে, তারা কিন্তু করতে পারো, যাতে সুন্দরভাবে লোনটা মেটে, যাতে কোনো রকম লোনটা পেমেন্ট করতে গিয়ে কোনো বাধা না আসে, শান্তিতে খুব সুন্দর করে করে কি বলে ওটাকে, শান্তিতে খুব সুন্দর করে তুমি ওটাকে করতে পারো, যাতে করে পুরো লোনটা পেমেন্ট করতে কোনো রকম হ্যাসেল তোমাকে ফেস না করতে হয়। সো সেক্ষেত্রে করতে পারো। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কম বেশি এখনকার দিনে লোন সবার থাকে, যদিও আমি লোন জিনিসটাকে ভীষণ ঘৃণা করি, কিন্তু কিছু করার নেই, যখন তুমি কিছু বড় জিনিস কিনতে যাবে তখন তোমাকে লোন নিতেই হবে। তো সেক্ষেত্রে যাতে সবটা সুন্দরভাবে লোন রিপেমেন্ট হয়ে যায়, লোন রিপেমেন্টে কোনো বাধা না থাকে, সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো। লোন খারাপ, কারণ আমি সবসময় কথাটা বলি, লোনের বৃদ্ধি ঘটায়, এনার্জিটা খারাপ না। তো তুমি তো সারাদিনে একবার হলেও ভাবছো, বা 2 মাসে বা 6 মাসে বা 1 বছরে 2-4 হলেও তো ভাবছো যে এই রে লোন আছে, হেডেক, এটাকে রিপেমেন্ট করতে হবে, তুমি তো ভাবছো। সো যখনই ভাবছো সঙ্গে সঙ্গে রুট চক্রটা ব্লক হয়ে যায়। সেই জন্য সবসময় আমি বলি যে ইফ ইট ইজ পসিবল স্কিপ করো, লোন নিও না। আমি নিজেই লোন নেওয়ার ঘোর বিরোধী, কিন্তু আমি বহু বছর নিও নি, আমি একবারই নিয়েছি। তো যখন মনে হয়েছে তখন, আমি কার পারচেসের সময় যদিও নিয়েছিলাম, এইবারের কার পারচেসটার সময়, কিন্তু আমি ওটাকে তাড়াতাড়ি রিপেমেন্ট করে দিয়েছি। আমার আবার লোন থাকলে খুব অস্বস্তি হয়, মনে হয় যেন কোথাও একটা ধার রয়েছে, মানে কারুর কাছে টাকা থাকলেও যদি কোনো ক্লায়েন্ট ধরো কোনো জিনিস নিয়েছে,
নিয়েছে, পরে বলছে যে দিদি আমি এটা নেবো না, এই টাকাটা অ্যাডজাস্ট করে দাও কোনো কনসালটেশনের সাথে। আমি বলি রিফান্ড 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 নাও, পরে আবার যখন বুক করবে তখন। মানে আমার ভিতর থেকে একটা যেন কীরকম আনইজিনেস স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। আমার মনে হয় ওটা বড় বিরক্তিকর জিনিস। মানে তুমি সারাদিনে খেতে পাও না পাও, নুন ভাত খাও তবেই ঠিক হ্যাঁ, বাট ওই লোন থেকে দূরে থাকো। আমি দেখেছি প্রচুর মানুষের লোন নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। একটা মশা এসেছে আবার জ্বালানোর জন্য, একটা নয় অনেক মশা ঢুকেছে, জানলাটা খোলা আছে বলে বোধহয়। আচ্ছা, সো হয়ে গেল। তাহলে কি কি বললাম? বিজনেস বললাম, লোন বললাম, পিস বললাম, হেলথ বললাম, রিলেশনশিপের রিমেডিটাও একটুখানি নোট ডাউন করে নাও, ঠিক আছে। কি করতে হবে? ছোট্ট রিমেডি রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের ছবি নেবে, ছোট্ট ছোট্ট দুজন ছবি। আচ্ছা, যে কোনো রিলেশনশিপেই কিন্তু করা যাবে, ঠিক আছে, যে কোনো রিলেশনশিপেই করা যাবে। সেটা কি করতে হবে? সেটা হচ্ছে মানে যাদের সঙ্গে তুমি চাইছো ঠিক করতে, সাপোজ তুমি 5 জনের সাথে ঠিক করতে চাইছো, তাহলে 5 জনের ছোট 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 স্ট্যাম্প সাইজ ফটো নেবে, দিয়ে ফটোটার গায়ে তোমার হচ্ছে একটা কি বলবো রলি দিয়ে মানে ধাগা দিয়ে বেঁধে দেবে, আইদার লাল বা হলুদ, বা আমার কাছে যদি কেউ নিয়ে থাকো রেড হলুদ মিক্স, ঠিক আছে, ওরকমভাবে বেঁধে দেবে। তার উপরে একটুখানি রোজ পেটাল মানে হচ্ছে গোলাপের পাপড়ি অল্প একটু দিয়ে দেবে। দিয়ে তোমাকে যেটা করতে হবে, ভগবান শিবশম্ভুর মাথার ওপরে, শিবলিঙ্গমের মাথায় ওটাকে দেবে। যদি শিবলিঙ্গম না থাকে ঠাকুরের পিকচারের পায়ের কাছে রাখবে, এবং পায়ের কাছে রেখে ওং চন্দ্র মৌলীশ্বর নম, ওং চন্দ্র মৌলীশ্বর নম এই মন্ত্রটা পাঠ করবে, ঠিক আছে। ওং চন্দ্র মৌলীশ্বর নম এই মন্ত্রটা পাঠ করবে। আচ্ছা, পাঠ করা হয়ে গেল। তুমি কতবার পাঠ করবে? 51 টাইমস করতে পারো, 108 টাইমস করতে পারো। করে নিলে দেন কি করবে? ফটোটাকে তুলে নিয়ে চলে আসবে, রেখে দেবে না। মানে যদি তুমি বাইরের মন্দিরে করো রাখবে না, এবারে বাড়িতে করলে রাখতে পারো, কারণ সেখানে তো কেউ দেখছে না, খুলছে না। যদি বাড়িতে থাকে কেউ, খুলে দেখার প্রবণতা থাকে, তাহলে সঙ্গে সঙ্গে তুলে নেবে মন্ত্রটা চ্যান্ট করার পরে। ফটোটাকে তুলে নিয়ে তোমার বাড়ির নর্থ বা নর্থ ইস্টের কোথাও একটা কোনো বক্সের মধ্যে ওটাকে ঢুকিয়ে রেখে দাও, ঠিক আছে। নর্থ বা নর্থ ইস্টের মধ্যে বক্সের মধ্যে ঢুকিয়ে ওটাকে রেখে দাও। ডু দিস, এটা তোমাদের রিলেশনশিপকে হিল করতে হেল্প করবে। যদি মনে হয় যে বক্সের মধ্যে রাখা চাপের, তাহলে একটা জিনিস করতে পারো, মধুর বোতল কিনতে পারো। মধুর বোতল মুখটা খুলে নিলে মধু থাকা অবস্থায় ফটোটাকে পুরো ঢুকিয়ে দেবে। একটু বড় সাইজের কিনতে হবে, নাহলে ফটোগুলো ঢুকবে না। দিয়ে মুখটাকে বেঁধে রেখে দিতে পারো, সেটাও করা যেতে পারে। বা প্লেন একটা কোনো কন্টেনারে বা প্লেন একটা কোনো ছোট্ট বক্সের মধ্যে ঢুকিয়েও রেখে দিতে পারো, তাতেও এটা প্রচণ্ড হেল্প করবে। ক্লিয়ার? একটুখানি বলো। আচ্ছা, আজকে আর এডুকেশনেরটা হবে না, আমি আরেকটা লাইভ করব। কিন্তু হ্যাঁ, গতকালকের পোস্ট, গতকাল না পরশুর ছিল, পোস্টের কিছু কমেন্ট ছিল যে আগের দিন লাইভে যেটা আমি বলেছি উইশ ফুলফিলমেন্টের, সেটা কি প্রক্সি করা যাবে? দ্য আনসার ইজ ইয়েস, প্রক্সি করা যাবে, ঠিক আছে। নাও যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে যেটা আমি স্কিপ করছি, প্লিজ আস্ক, আমি যতটা পারবো চেষ্টা করবো ঠিকঠাক উত্তর দেওয়ার। রিমেডি দেওয়া রয়েছে তপতি আন্টি, রিমেডিটা ফলো করো। দেখো রিমেডি দেওয়া রয়েছে, আগেরগুলো শুনতে পেলাম না। লাইভটা কি রাখবে? লাইভটা থাকবে। ওকে, ওই যে মশা দেখা গেল, মশার জ্বালা সত্যি, বর্ধমানে মশার চাষ হয় লিটারেলি। মন খারাপ থাকলে কি করব দিদি? মন খারাপ থাকলে প্রথম এবং শেষ একটা জিনিস মাথায় রাখবে, যে এই জগৎটার যিনি পিতা, এই জগৎটাকে যিনি চালনা করছেন, তিনি আমার সাথে আছেন, বাকি কাউকে দরকার নেই। দিদি নিউ বিজনেস স্টার্টিং করার কোনো নিয়ম আছে? না, এরকম কিছু ব্যাপার নেই। একবার দেখে নেবে যে তোমার বিজনেসের জায়গা ভালো আছে কিনা, দেখে তুমি শুরু করতে পারো। শিবরাত্রির দিনটা ভালো আছে, সো তোমার যদি মনে হয় তুমি শুরু করবেই, তুমি যদি ডিসিশনস নিয়ে থাকো, তো সেক্ষেত্রে তুমি মহাশিবরাত্রির দিনটা থেকে শুরু করতে পারো। গাঁঠা হলুদ নেবে, গাঁঠা হলুদ শুকনো শুকনো ইয়েলো কালারের হয়, ঠিক আছে। আজ অনেক লেট হলো আসতে, রেকর্ডেড দেখো। কোনো প্রশ্ন থাকলে যদি, যেটা আগের দিনের ইরিলেভেন্ট কোয়েশ্চেন্স না, মানে পিরিয়ডে করা যাবে কিনা, এগুলো ইরিলেভেন্ট কোয়েশ্চেন, প্লিজ এই ধরনের কোয়েশ্চেন্স না। যেমন যদি কোনো জেনুইন প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক, আমি যতটা পারবো আমি উত্তর দিয়ে দেবো। গুরুমা আবার হসপিটালে ভর্তি হতে হয়েছিল, হেলথের প্রেডিকশন তোমার ম্যাচ। এমা কি হয়েছিল তোমার নাতাশা? তুমি বলেছিলে যে তোমার শরীরটা খারাপ দিদি, একদিন তো বললে।
মৌমিতা একটা প্রশ্ন করেছো, কিছুদিন ধরে 11-11 দেখছি সকাল বিকাল রাত্রে, কিছু কি সাইন এটা? দিস ইজ আ গুড সাইন। বলা হয় যখন আমরা ইউনিভার্সের সাথে টিউনড হই, ইউনিভার্সের ভাইব্রেশনের সাথে আমাদের ভাইব্রেশন ম্যাচ করে, বা ইউনিভার্স আমাদের সঙ্গে কিছু কথোপকথন করে, ইউনিভার্স তো কানে এসে হুইসপার করে না অবভিয়াসলি, তো কিছু না কিছুর মাধ্যমে সে বলে যে আমি আছি, ইউ আর অন রাইট পাথ, তখন আমরা এই ধরনের জিনিসগুলো বারংবার দেখি। ওকে, বিদেশে আমার শিবজি নেই, আমি এমনি চ্যান্ট করতে পারি? হ্যাঁ করতে পারবে, করা যাবে, ঠিক আছে। প্রক্সি করলে ফলটা বুঝলাম না। আমার আর যার সাথে রিলেশন ঠিক করবো দুজনের ছবি রাখবো? হ্যাঁ, তুমি যার সাথে রিলেশনশিপ বেটার করতে চাইছো বা যাদের সাথে চাইছো তাদের সবার, মানে নিজের এবং তাদের সবার মিলিয়ে ফটোটাকে রাখতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের হয়ে যে কোনো একজন করতে পারবে। আজকে তোমাকে দেখতে দারুণ লাগছে, খুব গ্লো করছে, কিন্তু আমি আজকে কোনো মেকআপ করিনি, মানে হ্যাঁ লিপস্টিক লাগিয়েছি বাট মেকআপ করিনি। মেবি ফর দ্য লাইট, বিকজ জানলা খোলা আছে। হ্যাঁ, মহাকুম্ভের জল বাড়িতে রাখতে পারো। পোটলি ফর হেলথ রেমেডি যেটা বললে, সেটা কি মন্দিরে গিয়ে করলে ওখান থেকে তুলে পিলো কাভারে রাখতে পারবো? একদম পারবে। প্রক্সি করলে ফলটা তাকে খাওয়াবো তো? হ্যাঁ, প্রক্সি করলে ফলটা তাকে খাওয়াবে। আচ্ছা, শরীর মেনলি পেট নিয়ে খুব ভুগছি মা আর আমি, রিমেডিয়াল পার্টটা করতে পারো। পটলিটা বললাম, প্রক্সি করতে পারলে বেদানাটা তাহলে কি মার জন্য করছি, তাহলে তাকেই খেতে হবে? হ্যাঁ, যার জন্য করছো তাকে ফলটা খাওয়াবে। রোজ পেটালগুলো ওই মধুর ডিব্বায় রাখতে হবে না, দরকার নেই। রোজ পেটাল তো ওপরে থাকবে, ও পড়েই যাবে। আচ্ছা, শুরু করব ভাবছি, তবে কবে থেকে ঠিক করিনি। তুমি কনসালটেশন দেবে, তখন জানতে পারবো, জানতে পেরে ফিক্সড করব। হ্যাঁ ওটাই, কারণ বিজনেস জিনিসটা না, প্লিজ এটা আমি সবসময় বলি, প্লিজ ঠান্ডা মাথায়, ইটস নট, এটা রাশ ডিসিশন নেওয়ার জিনিস নয়, ঠিক আছে। হ্যাঁ, ষোলসিংহার মন্দিরে দান করা যাবে। এবারে আমি ভীষণ ধুমধাম করে শিবরাত্রি করব, তোমরা দেখতে পাবে, ভীষণ ধুমধাম করে শিবরাত্রি করবে বছর, ঠিক আছে। আমি দেখি, আজকে তো আমার যে ভাইটা গাড়ি চালায় আসেনি সানডে বলে, তো কালকে আসবে, আমি যাবো মায়ের শাড়ি কিনতে এবং মায়ের 16 সিঙ্গার কিনতে, অ্যান্ড দিস টাইম আই এম রেডি, ঠিক আছে। আমি এইভাবে কোনোদিন সেলিব্রেট করি না, মা পার্বতীর এবং শিবের যে বিবাহ, আমি সেইভাবে, পুজো তো করা হয় ঠিক আছে, বাট সেইভাবে কখনো সেলিব্রেট করিনি। দিস টাইম আমি একদম ঠান্ডা মাথায় ভেবে রেখেছি যে এই বছর আমি নো ম্যাটার হোয়াট দারুণ দারুণভাবে আমি এবারে সেলিব্রেট করবো। এবারে আমি রাত্রে ঘুমাবো না, এবছর আমি আমাদের হোম করাবো, এবছর যজ্ঞ হবে, এবছর মাকে সাজাবো, মানে বেসিক্যালি আই ফিল সামহাও যে মা 4 বার তো আসেন, ঠিক আছে, মায়ের 4 বার জন্য রাত্রির টাইমে মাকে পুজো করা হয়, সেটা মায়ের একার সাথে করা হয়, মানে একা মাকে দেখা হয়, বাট দিস টাইম মা এবং বাবা মানে শিবশম্ভু দুজনকে একত্রে করা হবে। সো আই এম রেডি ফর দিস টাইম। তো মায়ের সেইভাবে তো বড় করে সেলিব্রেশন কোনোবারই আমি করে উঠতে পারি না, 4টে নবরাত্রিতেই কোনোবারই করা হয় না, মানে সত্যি কথা বলতে যেটা করা হয় সেটা খুব মিনিমাম, খুব নমিনাল ওয়েতে করি আমি, কিন্তু বড় করে একদম ধুমধাম করে একটা বিয়ে যজ্ঞ যেরকম হয় সেরকম আমি কোনোদিন করিনি। দিস টাইম আমি করব। আমার একদম মানে ফুল ওটা ভেবে রেখেছি যে সুন্দর করে সাজানো হবে, সুন্দর করে ডেকোরেট করা হবে, মায়ের পুরো একদম মাকে সুন্দর করে সাজাবো, তো একদম অনেক কিছু ভাবা আছে, দেখা যাক কি হয়। তোমার শিবরাত্রি খুব ভালো করে হোক। হ্যাঁ মানে আমি ওইটাই বলছি, মানে এবারে যখন নবরাত্রিটা কাটলো না, সাধনার সময়টা, তখন আমি ভাবছিলাম যে মায়ের সাধনা করি, মায়ের পুজো করি, মা আসে প্রত্যেকবারে, কত কিছু দিয়ে যায় মা, ঠিক আছে, প্রত্যেক টাইমে যখন মনে হয় যে এনার্জি দরকার, স্ট্রেংথ দরকার, মায়ের দিকে তাকিয়ে থাকি। বাট সত্যি বলতে মায়ের তো সেইভাবে আমি সেলিব্রেটই করি না কখনো, তো তখন থেকে আমার ভাবনা ছিল যে এবারে শিবরাত্রিতে আমি ভালো করে করবো। এই বছর রিলেশনশিপ ডিস্টার্ব যাবে তুমি বলেছিলে, একদম মিলে গেছে, একটু সাবধানে থেকো দিদি। আমার খুব ইচ্ছা যে ঘরে শিবলিঙ্গ এনে পুজো করবো, আমি কি কাল পরশু কিনে আনতে পারি? পারবে মমিতা, কোনো অসুবিধা নেই।
কলসটা কবে কি করব, জল কি ফেলে দেবো? ও হ্যাঁ, ভালো প্রশ্ন। ভুলেই গেছিলাম কলসের কথা। পুজো টুজো হয়ে গেল তো, কলসটা পরের দিন কি করবে, ঘরটাকে এরকম করে নাড়িয়ে নেবে একটুখানি কলসটাকে, এবং ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবে যে এই পুজোতে আমার যদি কোথাও কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। দেন তারপরে কি করবে, 1 by 1 সমস্ত বার করে নেবে, বার করে নিয়ে জলটা তুমি গাছের গোড়ায় বা কোনো প্রবাহিত জায়গাতে প্রবাহিত জলে দিয়ে দিতে পারো, এবং তারপরে ঘটিটাকে ভালো করে ধুয়ে রেখে দেবে, ঠিক আছে? আর সেম প্রসেস, ওগুলোকে আবার তুলে নেবে, তুলে নিয়ে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে রেখে দেবে। রিভিউ, তোমার থেকে নেওয়া অরা সোপ দিয়ে রেগুলার স্নান করে আমার স্কিন গ্লো করছে। থ্যাংক ইউ। বাড়িতে 16 সিঙ্গার দিলে ওটা পরে কি করব? যে কোনো মন্দিরে গিয়ে দান করে দিতে পারো বা কোনো বিবাহিত মহিলাকে ডোনেট করে দিতে পারো। হ্যালো মধুমিতা, তোমার ছেলের জন্য অগ্রিম অনেক শুভেচ্ছা। এইচএস মাধ্যমিক এটা একটা খুব ইমোশনসের জায়গা, বিকজ আমি মনে করি যে মাধ্যমিক, বিশেষ করে এইচএসটা ডেফিনেটলি, বাট মাধ্যমিক যে ওটা হচ্ছে জীবনের দুটো খুব ইম্পর্ট্যান্ট এক্সাম। তার আগে অবধি তো আমরা এতটা এক্সামের সঙ্গে, মানে মেন বোর্ড এক্সামের সঙ্গে এতটা পরিচিত থাকি না। সো ডেফিনেটলি একটা আলাদা ফিলিংস ওদের মধ্যে থাকে। আর আমি জানি না এখনকার জেনারেশন কি ফিল করে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমার সময় আমি তো খুব ভয়ে থাকতাম, এমনিতেই আমার পরীক্ষা আসলে ভয় লাগতো, টেনশন হতো, পড়তাম, তারপরেও সব রকম একটা মিক্সড ফিলিংস, কনফিডেন্সও থাকতো, ভয়ও লাগতো, আই ডোন্ট নো ওটাকে কীভাবে আমি ডিসক্রাইব করব। তো সেটা ছিল। তো অনেক তার জন্য আগে থেকে শুভেচ্ছা, ভালো হোক, ডিভাইন ব্লেসিংস। অ্যান্ড যেটা হয়, বাবা মার কাছে তো সব থেকে প্রথম প্রায়োরিটি হচ্ছে তার সন্তান। আমার মনে হয় প্রত্যেক বাবা মা যদি তাদেরকে একটা উইশ চাওয়া হয়, আমি মনে হয় নিজে ভালো থাকার থেকে প্রথমে বলবে যে আমার সন্তান যেন ভালো থাকে। বাবা মার যে সন্তানের প্রতি ভালোবাসা সেটা একটা আলাদাই, তবে সবার নয়, এটা কলিকাল। সব বাবা মাই যে তার সন্তানকে ভালোবাসে তেমন নয়। অনেক টক্সিক ফাদার, টক্সিক মাদার হয়। অনেক বাবা মা তার ছেলে মেয়েকে লাট পেয়ার দিয়ে ভালোবেসে মাথায় তুলে একদম তাদেরকে বিগড়েও দেয়, নোয়িংলি আননোয়িংলি। আবার অনেকে থাকে সন্তান ভালো হয় না, বাবা মাকে দেখে না, বাবা মা অত্যন্ত ভালো হয়। তো এটা একটা ব্যাপার আছে, দ্যাটস ট্রু, যে বাবা মা প্রথম সন্তানের কথাই ভাবে, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিন্তু আমার মনে হয় যে তুমি যেমন কমেন্টটা করলে যে পরীক্ষা ডেফিনেটলি ভালো হোক, সব হোক, কিন্তু যেন ভালো মানুষ তৈরি হয়। ভালো মানুষ হওয়াটা আমার মনে হয় এখনকার দিনে খুব রেয়ার হয়ে যাচ্ছে। ভালো মানুষ হয় যেন, তারপরে বাকি যেরকমভাবে হোক সংসার চালিয়ে নিল, হয়ে গেল। আমার মনে হয় ভালো মানুষ হওয়াটা, একটা ভালো চাকরি, আমাকে যদি কেউ বলে যে এই ধরনের ডেজিগনেটেড একটা পোস্টে রয়েছে, ফ্যাসিনেটিং পোস্ট, একটা বিরাট যাচ্ছে 50টা গাড়ি তার পিছনে পিছনে দৌড়চ্ছে, আর একটা মানুষ যে প্রকৃত অর্থে সৎ, খেটে খায়, আমার সম্মান, সে যদি অসৎ হয়, যে যাচ্ছে গাড়িতে 50টা যাচ্ছে তার পিছনে, ঠিক আছে, তো সে যদি অসৎ হয়, একটা খেটে খাওয়া মানুষ যে একদম মাঠ থেকে খেটে ফিরছে, তার ন্যূনতম ইনকাম দিয়ে সংসার চালাচ্ছে, আমার কাছে সেই মানুষটা বেশি সম্মানের, ভালোবাসার। সো ফর মি এডুকেশন ইজ ইম্পর্ট্যান্ট ফর বিং আ গুড পারসন। একটা ভালো মানুষ হওয়ার জন্য এডুকেশন ইজ ইম্পর্ট্যান্ট। এডুকেশন ইম্পর্ট্যান্ট সো দ্যাট ইউ ক্যান টেক ডিসিশন অন রাইট টাইম। এবং এডুকেশন আমাদের মনে হয় স্বাধীনতা দেয়। তো এখনকার জেনারেশনে দেখি পড়াশোনাটাকে ভীষণ পড়াশোনা ভেবে দেখে, ভালো মানুষ হওয়ার জায়গায় ভাবেই না। তো সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। এটা দেখো যে শুধুমাত্রই পড়াশোনার জায়গাটা যেন না থাকে, একটা ভালো মানুষ যেন তৈরি হয়, ঠিক আছে। আর এই তো দেখছিলাম কদিন আগেই রাস্তাতে দেখছি কুচি কুচি করে নোটস ফোটস সব ছড়িয়েছে, জানি না কি চলছে। হ্যালো পাঞ্চালি, ফ্ল্যাক্সিড জেলটা তোমার দারুণ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সত্যি ফ্ল্যাক্সিড জেলটা ভালো, যাদের স্কিনে কোনো ধরনের রিঙ্কলস রয়েছে, থ্যাংক ইউ চন্দ্রিমা, ফ্ল্যাক্সিড জেলটা ভালো। হ্যাঁ, তো যাদের স্কিনে কোনো ধরনের রিঙ্কলস রয়েছে, স্কিনে দাগ আসছে, যেটা আমার খুব তাড়াতাড়ি আসার প্রবণতা আছে এবং আসবেই খুব তাড়াতাড়ি, আমি শিওর, বিকজ আমি কথা বলতে বলতে এইটা খুব করি, এরকম করি। সো আমার এই এক্সপ্রেশনটার জন্য এইখানে যে টানটা পড়ে সেটাতে স্কিন একটু ডিস্টার্ব হয়। তো যাই হোক, ফ্ল্যাক্সিড জেলটা তার জন্য খুব উপকারী। তো তুমি যদি সিম্পলি ফ্ল্যাক্সিড জেলটা লাগাও, তুমি দেখতে পাবে স্কিনে গ্লো রয়েছে, স্কিন ভালো হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম স্কিন টাইট হচ্ছে, স্কিনের পোর বেটার হচ্ছে। তুমি এই 4টে জিনিস দেখবে, ঠিক আছে, আমি এটুকু একদম গ্যারেন্টি দিতে পারি। সব থেকে বেশি জরুরি, হ্যাঁ সত্যি ভালো মানুষ হওয়াটা সব থেকে বেশি জরুরি। আচ্ছা দিদি, আমি নতুন ফ্ল্যাটে শিফট করেছি, কালকে শিবলিঙ্গ কিনে শিবরাত্রিতে পুজো করতে পারবে? একদম পারবে ইন্দ্রাণী, কেন পারবে না। হোয়াটসঅ্যাপ সার্ভিস, আই ডোন্ট নো,
এই মোমেন্টে তো কোনো এখন ভাবনা নেই। রাশি বেসিসে প্রেডিকশনটা মিলেছে, হাজবেন্ডের রাগ বেড়েছে, আর আমার আমার নবচক্র ট্রিতে পেয়ে কাজটাতে যা চলে গেল, বুঝতে পারলাম না কি লিখেছো। শুধু মাধ্যমিক না, সিবিএসসি কেও ব্লেসিংস দাও। মাধ্যমিক আর সিবিএসসির মধ্যে কি পার্থক্য? বোর্ডেরই তো পার্থক্য, দুটোই তো মাধ্যমিকই, নাকি না সিবিএসসি বোর্ডের কোনো আলাদা নাম আছে? আমি অবশ্য জানি না, আমি পড়েছি তো গভর্নমেন্ট স্কুল থেকে, আমার আইডিয়া নেই। আর যেটা আইডিয়া নেই সেটা সম্পর্কে মতামত দেওয়াটা উচিত নয়। তো আমি জানি না মানে সিবিএসসি বোর্ড যারা এক্সাম দেয় তাদের কি বলে, মাধ্যমিকই বলা উচিত নাকি অন্য কিছু বলে, আমি সত্যিই জানি না। আমার স্কিন পিম্পল আর স্কারে ভর্তি। স্কিন যখনই পিম্পল থাকবে মেক শিওর ময়েশ্চারাইজার স্কিপ করে জেল ফর্মে যাবে, অ্যালোভেরা জেল ফর্মে যাবে, তারপরে হচ্ছে এই ধরনের ফ্ল্যাক্সিড জেল ফর্মে যাবে। যাদের প্রচুর স্কিনে পিম্পল হয় তারা কিন্তু এইটা অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে? তোমার সাথে আমার অনেক ভাবনা চিন্তা মিলে যায়, ভালো লাগে যখন আমার মনের কথাগুলো তোমার মুখ থেকে শুনি। থ্যাংক ইউ, তুমি ঠিক বলেছো, মানুষের মতো মানুষ যেন করতে পারি এটাই ভগবানের কাছে প্রে করি। ওটাই, সুস্থ থাক, ভালো থাক, সুস্থ থাক। পড়াশোনা ইম্পর্টেন্ট, সেটা আমি অস্বীকার করছি না, একদমই সেটা অস্বীকার করবো না, বিকজ আমি অ্যাজ এ স্টুডেন্ট ভীষণ কম্পিটিটিভ। তো আমি কি করে বলতে পারি যে এডুকেশন ইজ নট ইম্পর্টেন্ট? যখনই আমি পুরো পড়াশোনাতে যাই আমি লেটস ব্রিং ইট অন, নাও এবারে আসো, দেখছি কে আছো। মানে আই এম দ্যাট কাইন্ড অফ কম্পিটিটিভ। যখন এক্সাম দিতে হবে আমাকে আমার 1000% দিয়ে এক্সাম দিতে হবে, মানে আমি তখন না খাওয়া চিন্তা ভাবনা চারিদিকে আমার কাছে ব্লক হয়ে যায়। তো আমি অ্যাজ এ স্টুডেন্ট যদি এটা হই, আমি কি করে বলতে পারি যে এডুকেশন ইজ নট ইম্পর্টেন্ট? ডেফিনেটলি ইট ইজ ইম্পর্টেন্ট, বাট ভালো মানুষটা ওটা বেশি দরকার। মেসেজ করে রেখো, আজ আমার কমেন্ট পড়লে খুব ভালো লাগলো। শিবলিঙ্গ আনলে আলাদা করে কি প্রতিষ্ঠা করতে হবে? আজকের লাইভটা একটু দেখে নিও, ঠিক আছে? আমি জার্মানি চলে যাব মার্চে, যাওয়ার আগে ফ্ল্যাক্সিড জেল হেয়ার অয়েল দেবো। একবার হোয়াটসঅ্যাপ করে রেখো, বলো যে আমি আউটে চলে যাব কান্ট্রি, দিয়ে দেবে আশা করি। আমার শরীর ভালো যায় না কখনো, আজকে যে রিমেডি বললাম সেটা করতে পারো। চলো, সো আজকের মতো লাইভটাকে এন্ড করছি। আমার মনে হয় না আজকে আর কিছু আছে বলার মতো। হ্যাঁ, এখনও রিমেডিয়াল পার্ট বাকি রইলো। কি কি রিমেডিয়াল পার্ট বাকি রইলো? প্রথম জিনিস হচ্ছে স্টাডি এডুকেশনের রিমেডি বাকি রইলো, অ্যাক্সিডেন্টের রিমেডি সেটাও বাকি রইলো। আর একটা জিনিস সেটা হচ্ছে কোনো মানুষ ধরো জব খুঁজছে, জব পাচ্ছে না, সেটার রিমেডি শেয়ার করা বাকি রইলো। এবং আমাদের 12 রাশির কিভাবে কোন পার্টিকুলার জিনিসটা ঠাকুরকে দেওয়া উচিত সেটা বাকি থাকলো। এই 4টে জিনিসের উপরে লাইভ আমি করব। কালকে আমি লাইভটা করে ফেলার চেষ্টা করব। সো কালকে অবশ্যই তোমরা লাইভটাই থেকো, ঠিক আছে? এইরকম সময়ই লাইভটা করব। জানো আমার ছেলের পায়ে ফ্র্যাকচার হয়েছে, ওই অবস্থাতেও এক্সাম দিতে হচ্ছে, তুমি আশীর্বাদ দিও, ভালো রেজাল্ট করবে। নিশ্চয়ই করবে। আমার এই কথাটা শুনে আমার মনে পড়ে গেল, আমিও প্রায় ফ্র্যাকচার নিয়ে যখন গ্র্যাজুয়েশনের এক্সাম হয়েছিল আমি দিতে গিয়েছিলাম, যখন এতে টেকনোর, ঠিক আছে? তখন ইফ আই এম নট রং ওটা 4th সেমিস্টার ছিল, 4th না 5th আমার মনে পড়ছে না, আইদার 4th না হলে 5th, যে কোনো একটা সেমিস্টারে হয়েছিল। স্ক্র্যাচ নিয়ে লিটারেলি গিয়েছিলাম, আর আমার পায়ে মেজর ফ্র্যাকচার ছিল। মেজর ফ্র্যাকচার মানে একদম ভেঙে দুটো সাইড হয়ে গিয়েছিল। দেন সেখান থেকে অপারেশন, সেখান থেকে বেড রিডেন, ঠিক আছে? বহুদিন সাফার, বাট স্টিল সেই সময় এক্সাম আমি গিয়ে দিয়েছি। এখান থেকে কলকাতায় গিয়ে আমি এক্সাম দিয়ে এসেছিলাম, মানে ওখানে ছিলাম কলকাতায় ফ্ল্যাটে থেকে আমি দিয়েছিলাম, কিন্তু মানে এখান থেকে গিয়ে দেওয়া, প্রত্যেক দিন যাওয়া আসা কলেজ থেকে ওই স্ক্র্যাচ হাতে নিয়ে, ঠিক আছে? চলো আজকের মতো লাইভ এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আগেন 3টের সময় লাইভ করবো, ডোন্ট মিস দিস লাইভ। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন একটা জিনিস বলবো, প্লিজ শেয়ার দ্য লাইভ শেয়ার করলে লাইভে আসতে ভালো লাগে, লাইভ শেয়ার করলে বেলপাতা গাছ নিয়ে আচ্ছা বলবো, লাইভ শেয়ার করলে লাইভটা করার মোটিভেশন আসে, ভিউজ বাড়ে। প্লিজ এক কমেন্ট করে আমার পেজের রিচ কমিও না, দয়া করো এটা আমাকে তোমরা, আর লাইভটাকে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি স্বাস্থ্য বলতে যাচ্ছি, আমি সুস্থ থেকো। চলো টাটা।